সবাইকে এবং নমস্কার সবাইকে। গুড মর্নিং, অলমোস্ট গুড আফটারনুন, অন্য জায়গায় কিছু লোকের জন্য গুড ইভিনিং। আমরা আজকে দিশারি পাবলিক লাইব্রেরিতে সত্যজিৎ রায় ও ফেলুদা নিয়ে একটি খুব ইন্টারেস্টিং আমাদের এক আলাপ আলোচনা হবে এবং আমরা শুনবো ডক্টর রচনা মজুমদারের কাছ থেকে। টপিকটার নাম হচ্ছে সত্যজিৎ রায় ও ফেলুদার জন্ম ও জীবন। এবং আমরা শুরু করার আগে আমি একটু অল্প ছোট করে আমি এটা আমাদের দিশারি পাবলিক লাইব্রেরির সম্বন্ধে একটু বলে নিতে চাই। যে আমাদের দিশারি পাবলিক লাইব্রেরি এই বছর 3 বছর পুরো কমপ্লিট করলাম আমরা। এবং এটা আমাদের মিলপিটাস নামে যে শহর আছে বে এরিয়াতে, সেখানে লোকেটেড। এবং আমরা শুধু মানে বাংলা সাহিত্য, বাংলা ভাষার চর্চা সেগুলো তো আমরা করি, তার সঙ্গে আমরা র্যাশনাল থিঙ্কিং এবং সেকুলার আইডিয়াজে খুব বিশ্বাসী। আমরা সব ধরনের মতামতে বিশ্বাস করি এবং সব ধরনের মতামত নিয়ে আলোচনা করি, পড়াশোনা করি। সেরকম একটা জায়গা আমরা ক্রিয়েট করেছি। এবং আমাদের রুটস ওয়েস্ট বেঙ্গল বলুন, বাংলাদেশ থেকে বলুন, সব কিছু নিয়ে যাতে আমরা একটা এমন একটা কমন স্পেস ক্রিয়েট করেছি যেখানে সবাই আসতে পারেন, সবাই ওয়েলকাম, এবং সব ধরনের বই রাখা হয়। আমাদের 2000-এর ওপর বই আছে। এবং আমরা সেই বই নিয়ে আমাদের ক্যাটালগিং রেগুলারলি করে একদম লাইক আমাদের ক্যাটালগড নাম্বারস, আইডিস সব থাকে, সেভাবে চেক আউট করে নেওয়া যায়। এবং আমরা বই রিলেটেড অনেক রকম নানা রকম অনুষ্ঠান করি, যেমন আজকে একটা অনুষ্ঠান হবে আমাদের সবারই খুব সুপরিচিত সাহিত্য আর নিয়ে। তো সেরকম হয় আমাদের আমাদের লাইব্রেরিতে ইন পার্সন অনেক রকম ওয়ার্কশপস হয়, আমাদের ডকুমেন্টারি মুভি স্ক্রিনিং হয়, এরকম নানা ধরনের অনুষ্ঠান নিয়ে আমরা বেঙ্গল রিলেটেড নানা রকমের চর্চার মধ্যে আমরা থাকি। আম, এবং আর 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 3 বছর হয়েছে। তো আজকে আমাদের মানে খুব মানে উই আর ভেরি ফর্চুনেট যে ডক্টর রচনা মজুমদার আজকে আমাদের সঙ্গে ফেলুদা এবং সত্যজিৎ রায়কে নিয়ে কথা বলবেন। সো আইল হ্যান্ড ইট ওভার টু অনির্বাণ। উনি ইন্ট্রোডাকশনটা যাতে করে দেন। থ্যাংক ইউ মন্ত্র। আম, তো দিশারিতে আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে আমাদের অতি প্রিয় চরিত্র ফেলুদা। আমাদের অনেকেরই শৈশব কৈশোরের সবচেয়ে কাছের এবং প্রিয় হিরো বা সুপার হিরো বলতে যদি কেউ ছিলেন, তিনি হলেন ফেলুদা। তবে বয়স যত বেড়েছে, আমরা কেউ কেউ নিশ্চয়ই নতুন করে ফেলুদা চরিত্রটিকে আবার পড়বার চেষ্টা করেছি। ফেলুদার কাহিনীগুলোকে নিছক শিশু সাহিত্যের দৃষ্টিকোণ থেকে না দেখার বদলে আরো কোনো বৃহৎ আঙ্গিকে একাডেমিক স্তরে গভীরভাবে যারা অধ্যয়ন করেছেন, তাদের মধ্যে অন্যতম প্রফেসর রোচনা মজুমদার। প্রফেসর মজুমদার এক অত্যন্ত সুপ্রতিষ্ঠিত ঐতিহাসিক এবং গবেষক। বর্তমানে উনি ইউনিভার্সিটি অফ শিকাগোর ডিপার্টমেন্ট অফ সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড সিভিলাইজেশনস এর চেয়ার প্রফেসর এবং ডিপার্টমেন্ট অফ সিনেমা অ্যান্ড মিডিয়া স্টাডিজ এর প্রফেসর। ওনার কাজের পরিধি বহু বিস্তৃত। ম্যারেজ অ্যান্ড মডার্নিটি থেকে আর্ট সিনেমা বা আবুল মনসুর আহমেদের জীবনী ইত্যাদি বিষয়ে ওনার গবেষণার কাজ, যার কিছু বই আকারেও অবশ্যই পাওয়া যায়, অত্যন্ত সমাদৃত একাডেমিক মহলে। সেরকমই ফেলুদা বিষয়ে ওনার কাজ, বিশেষ করে ওনার একটি লেখা ফেলুদা অন ফেলুদা, আ লেটার টু তোপসে, খুবই জনপ্রিয় এবং সুপাঠ্য একটি রচনা। আজ আমরা ওনার কাছ থেকে ফেলুদা এবং সত্যজিৎ বিষয়ে আরো কিছু গভীর পর্যবেক্ষণ এবং বিশ্লেষণের কথা শুনব। এই বলেই আম, রচনা মজুমদারকে আমরা দিশারির তরফ থেকে আম, অভিনন্দন এবং আমাদের কৃতজ্ঞতা জানাই। এবং ফরম্যাটটা হবে, উনি হয়তো 20-25 মিনিট ওনার যা অ্যানালিসিস এবং বিশ্লেষণ সেই নিয়ে কিছু বলবেন। তারপরে আমরা একটা কথোপকথনের মধ্যে দিয়ে যাব কিছুক্ষণ, তারপরে ইট উইল বি ওপেন টু দ্য অডিয়েন্স কোয়েশ্চেন্স। তো এই ফরম্যাটেই আমি এবার অনুরোধ করব প্রফেসর মজুমদারকে ওনার আম, আলাপটা শুরু করতে। থ্যাংক ইউ। ধন্যবাদ অনির্বাণ। আহ দিশারির সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করছি। আম, অনির্বাণ জয়দীপ যখন প্রথম যোগাযোগ করেন, আমাকে তখন কতকগুলি
কতগুলি বিষয় আমাকে ওরা বলেছিলেন আপনি একটা কিছু বেছে নিন। এখন তার মধ্যে সত্যজিৎ রায় ছিলেন, এটা ঋত্বিক শতবার্ষিকী, ফলে ঋত্বিক ঘটকও ছিলেন, এবং আলাদা করে ফেলুদাও ছিল। ফলে আহ, আমি ঠিক জানি না কিভাবে ফেলুদাতে আমরা এলাম, কিন্তু আহ, মানে আমার দিক থেকে আমি জানি আমাকে যদি একটা চয়েস দেয়া হয় এখনো কিছু মানে একটা বিষয় এভাবে সিলেক্ট করতে, মানে আপনি যদি আমায় ভালো করে চিনতেন আপনি বুঝতে পারতেন যে এটা একেবারে মানে আমার পক্ষে যাকে বলে নো ব্রেনার, আমি সবসময় ফেলুদা অপ্ট করব বলতে। কিন্তু এটা আমার নিজের মাথাতেও না এখনো একটা খুব গভীর প্রশ্ন যে কেন, কেন আমি আম, কেন আমি ফেলুদা এত পছন্দ করি। কারণ আপনি বললেন যে আমাদের শৈশব কৈশোরে ফেলুদা একরকম মানে হিরো, সুপার হিরোর মতনই ছিলেন, কিন্তু আমার একদম গোড়াতেই বলে নেওয়া উচিত আমি কিন্তু আহ, মানে ভিডিও গেমস খেলে বড় হইনি। সুপার হিরো জনরাগুলো আমার কাছে এখনো একেবারে অপরিচিত। এবং আহ, অন্য একটা লেখায় আমি লিখেছিলাম যে ফেলুদা পড়ার শুরু হয় আমার, কারণ আমি অনেক ছোট বয়সে আমার মাকে বলতাম, অনেকেই বলেন যেরকম যে মানে একটু গল্প বলো গল্প বলো, আর আমার মা হয়তো আমাকে মানে বই পড়া ধরাবেন বলেই বলতেন যে যেগুলো সব থেকে বেশি ইন্টারেস্টিং গল্প সেগুলো না বলা যায় না, সেগুলো পড়তে হয়, সেগুলো গোয়েন্দা কাহিনী। এবং ওই রকম ভাবে বোধহয় প্রথম আমাকে আমার মাই দিয়েছিলেন বাদশাহী আংটি। ওটা আমার প্রথম ফেলুদার বই পড়া। কিন্তু তারও আগে আমার একটা অলমোস্ট মানে ব্যক্তিগত হিস্ট্রি আছে, সেটা আমি রিসেন্টলি একটা আনন্দবাজারের লেখায় লিখেও ছিলাম। বা হয়তো এই এই আহ, আর একটা বই আছে ফেলুদা অ্যাট 50 বলে, যেটা কিনা আমার ভাই এডিট করেছিল। আমার ভাই মানে ও স্পোর্টস জার্নালিস্ট, কিন্তু ও খুব ফেলুদার ভক্ত। তো ফেলুদার যখন 50th অ্যানিভার্সারি হলো তখন ও একটা বই এডিট করেছিল ফেলুদা অ্যাট 50 বলে। তো সেখানেও আমি এটার উল্লেখ করেছিলাম যে সোনার কেল্লা আমার জীবনের প্রথম দেখা আহ, শুধু ফেলুদার ছবি নয়, আমার জীবনের প্রথম চলচ্চিত্র, যেটা কিনা আমি হলে বিনা সিনেমায় আমাদের পাড়ায় দেখতে গিয়েছিলাম। এখন তখন আমার 2 বছর বয়স। তো আম, আমি শুনেছি যে আমি সিনেমাটা মানে যখন চলছিল তখন নাকি আমি ওই হলের সিঁড়ি দিয়ে ওঠানামা করছিলাম, কিন্তু যতবার মানে মিউজিক্যাল সিকোয়েন্সগুলো আসছিল তখন নাকি আমি খুব থমকে গিয়ে স্ক্রিনের দিকে তাকাচ্ছিলাম। যাই হোক, এখন আমার কিরকম মনে হয় এটা একটা ট্রিস্ট উইথ ডেস্টিনি ছিল, নেহরুর ভাষায়, যে কোনো একদিন সত্যজিৎ এবং ফেলুদাকে নিয়ে আমি কাজ করব। একটা একটা মানে একটা প্রিভিউ ছিল, প্রিফিগারেশন যাকে বলে। তো আমি আম, আপনার আর একটা কথার সূত্র ধরেই আজকের বক্তব্যটা শুরু করি অনির্বাণ, সেটা হচ্ছে আপনি যখন বললেন যে আমরা ফেলুদাকে শুধু শিশু সাহিত্যের আঙ্গিকে দেখব না। এখানে আমাদের সাথেই গবেষণা করছেন একজন তিতাস বোস। তিনি আছেন, তিনি অ্যাকচুয়ালি বাংলা শিশু সাহিত্য নিয়ে কাজ করছেন, এবং তিতাসের বই যখন বেরোবে তখন আমরা দেখব যে শিশু সাহিত্য নিয়ে আহ, মানে অনেক কিছু বলার আছে। তিতাস অনেক নতুন দিগন্ত তুলে ধরছেন। এবং তিতাস হয়তো আমার উপর একটু রাগই করবেন যে রচনা দিয়ে আপনি কেন এরকম শিশু সাহিত্য থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে কথা বলছেন। কিন্তু আমি ফেলুদা নিয়ে প্রথম যখন লিখব স্থির করি তখন আমার এটা মনে হয়েছিল যে ফেলুদাকে শিশু সাহিত্যের মধ্যে ধরলে বোধহয় ঠিক মতন বোঝা যায় না। ফলে আমি প্রথম যেটা একটুখানি আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে কেন, কেন ফেলুদাকে শিশু সাহিত্যের মধ্যে প্রথমত ধরা হয়েছিল। হ্যাঁ, এখন সেটার আমার এক্স্যাক্ট যে একটা উত্তর আছে তা নয়, খানিকটা সার্কামস্ট্যান্সিয়ালি আমি বলবো। আহ, কিন্তু কতগুলো কারণ আমার নিজের মাথায় আছে যে যে ফেলুদাকে কেন ধরা হয়েছিল একটা মানে শিশু সাহিত্যের একটা ইম্পর্ট্যান্ট ইনস্ট্যান্স হিসেবে। দ্বিতীয়ত যেটা নিয়ে আমি একটুক্ষণ কথা বলতে চাই, ওটা থেকেই ফলো করে খানিকটা, যেহেতু আপনারা একটা পাবলিক লাইব্রেরি, আমি খানিকটা এই গোয়েন্দা জনরার মধ্যে ফেলুদাকে প্লেস করতে চাই। এবং মানে একটুখানি স্পেকুলেটিভলি বলবো হয়তো যে
সত্যজিৎ রায় হঠাৎ এত কিছু থাকতে গোয়েন্দা কাহিনীর দিকে কেন এলেন? তো এরকম কতগুলো স্পেকুলেটিভ মন্তব্য করে আমি শেষ করব, কারণ সত্যজিৎ রায় আবার বলে দিচ্ছি যে এটা আমি কেন এই প্রশ্নটা তুলছি, কারণ সত্যজিৎ রায়ের আহ, মানে অবভিয়াসলি এটা তো বলাই বাহুল্য যে বিশ্ববিখ্যাত একজন পরিচালক, কিন্তু নিজের জায়গা কলকাতায় সত্যজিৎ যেভাবে সমালোচিত হয়েছেন, এবং তার মধ্যে অ্যাকচুয়ালি ওনার ফেলুদার আহ, ছবিগুলো যেরকম ভাবে সমালোচিত হয়েছে, বিশেষ করে ওনার যেটা মানে খুব পরিচিত, অতি পরিচিত, মানে ফিল্ম সোসাইটির যে সার্কেল, মানে একটুখানি বাম ঘেঁষা, নিজেদেরকে মানে কি বলবো, একটুখানি মানে মানে বাঙালি ইন্টেলেকচুয়ালদের জগৎ, বাঙালি আঁতেলদের জগতে ফেলুদাকে কিন্তু অতটা সিরিয়াসলি নেওয়া হয় না। এবং আমি সত্যজিৎ রায় যেহেতু সেই মহলটাকে খুব ভালো করে চিনতেন, আমি একটু স্পেকুলেট করতে চাই যে উনি হঠাৎ ফেলুদা লিখতে গেলেন কেন। হুম। তো এই দুটো মেন জিনিস, এই দুটো বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। একটা হচ্ছে যে কেন আমি শিশু সাহিত্য থেকে ফেলুদাকে খানিকটা আলাদা করছি, আর দ্বিতীয়, কেন সত্যজিৎ রায় ফেলুদার মতন একটা টপিকে গেলেন। এখন অবভিয়াসলি আমি এই প্রশ্নটা প্রথম তুলিনি, প্রথম মানে আমার জানায় প্রথম এই প্রশ্নটা তুলেছিলেন যে আচ্ছা, সত্যজিৎ কেন আম, ফেলুদায় গেলেন। প্রথম আমি দেখেছি এটা চিদানন্দ দাশগুপ্তর আলোচনায়, এবং চিদানন্দ দাশগুপ্ত এটা ঠিক ডিরেক্টলি ফেলুদা হিসেবে ওইভাবে তোলেননি। প্রথমে উনি সন্দেশ সম্পর্কে প্রশ্নটা তুলেছিলেন, এবং সত্যজিৎ আপনারা অনেকেই জানবেন যে 1961 সালে আহ, সুভাষ মুখোপাধ্যায়ের সাথে উনি সন্দেশ সম্পাদনা করা শুরু করেন, কারণ 1913-এ উপেন্দ্র কিশোর শুরু করেছিলেন পত্রিকাটি, শিশুদের জন্য পত্রিকা, শিশু এবং আস্তে মানে অ্যাডোলেসেন্টদের জন্য, কিশোরদের জন্য। কিন্তু তারপরে সুকুমার রায়ের মৃত্যুর পর সন্দেশ বেশ কিছুদিন বন্ধ থাকে, এবং সত্যজিৎ রায় 61 সালে এটা রিভাইভ করেন সুভাষ মুখোপাধ্যায়ের সাথে, এবং 1965 সালে সন্দেশের পাতায় ফেলুদার জন্ম হয়। তো এ বিষয়ে লিখতে গিয়ে যে হঠাৎ সন্দেশ করতে গেলেন কেন সত্যজিৎ, ওনার খুবই প্রিয় বন্ধু, ওনার ক্যালকাটা ফিল্ম সোসাইটির কমরেড চিদানন্দ দাশগুপ্ত আহ, একটা মন্তব্য করেন, সেটা আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি। এবং আম, মনে রাখবেন এই সময় কিন্তু শুধু পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার নয়, পরশ পাথর হয়েছে, জলসাঘর হয়ে গেছে, দেবী, আম, মানে কিছু অসাধারণ ছবি হয়েছে, হ্যাঁ। এবং আহ, মানে তার মধ্যে অনেক ছবি বিদেশেও সমাদৃত হয়েছে, মানে ভেনিসে গোল্ডেন লায়ন ট্যান উনি অলরেডি পেয়েছেন। তো এটা হচ্ছে চিদানন্দর মন্তব্য। তো উনি লিখছেন, the success of the Oppu trilogy, Chidanandar Mate, was unmatched by any other film Satyajit made by the 1950s. দিয়ে এবার আমি দাশগুপ্তর উদ্ধৃতিটায় আসছি। Himself an accomplished draftsman with illustrations of many children's books, including an abridged version of Pather Panchali to his credit, there seemed no reason why he should not direct the great tradition into the cinema. It could well be a refuge, an earthly material to touch, Atlas fashion, in order to revive the inspiration when it flagged, or to wait for it to return as far as the weighty problems of the adult world were concerned. চিদানন্দর এই মন্তব্যটা আমার মানে খানিকটা একটু ব্যাকহ্যান্ডেড কমপ্লিমেন্টের মতন লাগে, যে সত্যজিৎ রায় এজ ইফ মানে অ্যাটলাসের মতন, অ্যাটলাস ফ্যাশনে এমন একটা জিনিস ছোবেন, মানে উনি তো খুব ভালো স্কেচ করতে পারেন, উনি অলরেডি পথের পাঁচালীর একটা ইলাস্ট্রেটেড ভার্সন করেছেন, তো এবারে এই এই আহ, সন্দেশের মতন একটা পত্রিকায় উনি হাত দেবেন, এবং সেখান থেকে হয়তো এই সময়, এবং এই জন্য বলছি ব্যাকহ্যান্ডেড, যে ওনার হয়তো এখান থেকে একটা নতুন ধরনের ইন্সপিরেশন আসবে। কেন না, এই অপু ট্রিলজি সাকসেসের পর অত সাকসেস তো আর হয়নি, ফলে কিছু একটা ইন্সপিরেশন আসবে এই সন্দেশ এডিট করার পরে, যার থেকে হয়তো আবার নতুন করে উনি নিজেকে রিভাইভ করতে পারবেন। এবং অনেকেই মনে করতেন যে এই ফেলুদা এবং শঙ্কু
এই দুটোই হয়েছিল কারণ পোস্ট আহ, মানে এই অপু ট্রিলজির সাকসেস সত্যজিৎ খানিকটা যেন ফ্লাউন্ডার করছেন। এখন অবভিয়াসলি এই মানে মতের সাথে আমি একমত নয়। এরপরে আমরা কাঞ্চনজঙ্ঘা পাই, মানে যেটা যেটা কিনা একটা মানে অনবদ্য ছবি, হ্যাঁ, কিন্তু তাহলেও এটা ওর অনেক ফিল্ম সোসাইটি কমরেড মনে করছেন। এবং মনে রাখবেন এই সময় কিন্তু মেঘে ঢাকা তারা বেরিয়ে গেছে, যেটা কিনা যারা এই সত্যজিৎ ঋত্বিক এই মানে এ- এই কি বলবো এক এক ধরনের মানে খণ্ডযুদ্ধে বিশ্বাস করেন, তার মানে অনেকের কাছেই মেঘে ডাকা তারা বেশি বড় ছবি। বাঙালিরা এরকম মানে প্রাইস ডিস্ট্রিবিউশন করতে খুব পছন্দ করেন। অনেকেই মনে করছেন এখন যে আচ্ছা না, ঋত্বিক প্রথম সারির বা কি বলে ডিরেক্টর, সত্যজিৎ একটু বেশি অ্যাস্থেটিক, একটু বেশি পুতুপুতু, মানে। এবং সেখানে সন্দেশ এবং ফেলুদা, শঙ্কু, এগুলো চিদানন্দ, ধরুন চিদানন্দকে আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, কিন্তু অনেকেই মনে করছেন যে আচ্ছা একটা ইন্সপিরেশনের অভাব হচ্ছিল, তাই জন্যে সেই সময় উনি গেলেন এইরকম একটা কাজ করতে। এছাড়া ধরুন কতগুলো জিনিস আছে আহ, যে ধরুন ফেলুদার মধ্যে সেরকম ভাবে, যদিও অনেকে বলতেন যে আচ্ছা ফেলুদা ইজ ইন্সপায়ার্ড বাই শার্লক হোমস, কিন্তু শার্লক হোমসের মতন ওরকম কোনো হার্ড বয়েলড মানে কোনো রোম্যান্টিক ফিগার বা লাভ ইন্টারেস্ট বা যে ক্রাইমগুলো ফেলুদা ডিল করছে সেগুলো ঠিক অত কমপ্লিকেটেড ওইভাবে নয়, যেগুলো মানে ধরুন আপনি এমনকি মানে একদম ডিটেকটিভ কাহিনীর উৎসতেও যেগুলো পাওয়া যায়, মানে এডগার এডগার অ্যালান পো ওই টাইপেরও নয়, এমন মানে মানে তুলনায় অনেক সিম্পল। হুম। এবং মানে লীলা মজুমদার যেমন বলতেন যে আচ্ছা ইভেন ফেলুদার যে সাইড কিক তোপসে, তার মধ্যে একটা ভীষণ ভালো ছেলে ভালো ছেলে ভাব আছে। মানে এদের মধ্যে কোনো রকম মানে কোনো রকের ভাষা নেই, মানে নবারুণের মতন ভাষা আপনি তোপসের মতন ছেলের মুখে পাবেন না। অত্যন্ত মানে গুড বয় সে। আহ, নানান ছুটিতে পরীক্ষার ফাঁকে ফেলুদার জটায়ুর সাথে আহ, নানান রকম মিস্ট্রি সলভ করতে যায়। বা ধরুন জটায়ু, সত্যজিৎ রায়ের একজন ভীষণ ভালো কমেন্টেটর অ্যান্ড্রু রবিনসন যেমন লিখেছিলেন যে জটায়ু ঠিক মানে বিদেশি দর্শক ঠিক জটায়ুকে অতটা বুঝতে পারে না, কারণ এই ওর মানে যেটা কমিক ভেন, সেটা ইট ফলস ফ্ল্যাট উইথ আ লট অফ ওয়েস্টার্নার্স। কুড ওয়েল বি ট্রু, কিন্তু ধরুন মানে জটায়ুর মধ্যে যে রস আছে এবং সেই মানে রস আস্বাদন করতে হয়তো আপনাকে খানিকটা মানে বাঙালি কালচার বুঝতে হবে। এবং শুধু তাই নয়, বেঙ্গলিজ এনকাউন্টার উইথ সে স্পিকিং হিন্দি, বেঙ্গলিজ এনকাউন্টার উইথ or Bengalis travel bugs, and also then their encounter with new places, সেগুলো খানিকটা বুঝতে হবে। ইন আদার ওয়ার্ডস আপনি মানে আমরা ছোটবেলা থেকে ফেলুদা পড়েছি, কিন্তু একটু শিক্ষিত না হলে ইট উইল বি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড যে আচ্ছা এটার এক্স্যাক্টলি রসটা কি। হুম। এবং সেই জন্য আমি বলতে চাই যে একদম ছোটবেলায় মানে একটা 4-5 বছরের বাচ্চা, সে কিন্তু ফেলুদার থেকে অতটা কিছু পাবে না। মানে অন্তত পক্ষে আপনাকে একটু আরেকটু ইভলভড হতে হবে। এক্সকিউজ মি। তো খানিকটা ইন আদার ওয়ার্ডস আমি বলবো যে এই দিস অ্যাসোসিয়েশন অফ ফেলুদা উইথ চিলড্রেন অ্যান্ড চিলড্রেন, মানে নট ইন দ্য গুপি গাইন বাঘাবাইন ওয়ে অফ চিলড্রেন। গুপি গাইন বাঘাবাইন কিন্তু অনেক অনেক বোদ্ধা বাঙালি বলবেন যে না আরো উঁচু স্তরের, ওয়েরাস তাদের ফেলুদা সম্বন্ধে স্লাইটলি একটা বাঁকা বাঁকা মন্তব্য থাকবে, যে না এটা ভীষণ বেশি সিম্পল, খুব সরল ইত্যাদি। এবং সেটা চট করে বোঝানোর জন্য, এই সরলীকরণটা বোঝানোর জন্য অনেক সময় লোকেরা বলেন শিশু সাহিত্য। এখন আমাদের কিছু মানে সাম অফ আর ফাইনেস্ট লিটারেচার ইজ শিশু সাহিত্য, হ্যাঁ, মানে বাট সেটা ফর দ্য মোমেন্ট আমি ব্র্যাকেট করছি। কিন্তু আপনি যে লেখাটার উল্লেখ করলেন অনির্বাণ, এই ফেলুদা অন ফেলুদা, ওটাতে আমার মূল বক্তব্য এটাই ছিল যে যদি শুধুমাত্র শিশু সাহিত্যের লেন্স দিয়ে বুঝতে চাই ফেলুদাকে, আমরা হয়তো পুরোটা বুঝতে পারবো না। এবং ফেলুদার এই শিশু সাহিত্য হিসেবে আহ, এই এটা মানে কেন এইভাবে বলা হয়েছিল বুঝতে গেলে খানিকটা সত্যজিৎ রায়ের রিসেপশন বুঝতে হবে।
অ্যান্ড রিসেপশন নট সো মাচ অ্যাজ এ সাহিত্যিক বাট অ্যাজ এ ফিল্ম মেকার। এবং অলরেডি এটা সত্যজিৎ রায় অ্যাজ এ ফিল্ম মেকার যথেষ্ট কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছিলেন পশ্চিমবঙ্গে। এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গের কথাই আমি বলছি, বাকি ভারতবর্ষে সবাই সত্যজিতের সব ছবি দেখেননি। সত্যজিৎ নিজেই লিখেছেন যে হয়তো বম্বে বা ব্যাঙ্গালোর ছাড়া কলকাতার বাইরে মাত্র এই দুটো শহরে মর্নিং শোয়ে ওনার ছবি দেখানো হতো। এছাড়া বেশিরভাগ কলকাতার শহরে কি এই ভারতবর্ষের শহরে কিন্তু ওনার ছবি রেগুলারলি দেখানো হতো না। কিন্তু উনি এটাও বলেছেন যে আমার ছবি যে হিট হবে সেটা আমি খানিকটা জানতাম, কারণ মানে বিকজ অফ মাই লয়াল কলকাতা অডিয়েন্স। এবং কলকাতায় আমার ছবি বেশিরভাগই চলবে, এবং বেশিরভাগ যেটা আমরা সবসময় অ্যাকনলেজ করি না, বেশিরভাগই কিন্তু বক্স অফিস সাকসেস। এবং সেই অডিয়েন্স, সেই অডিয়েন্সের মধ্যে কিন্তু ষাটের দশকে সত্যজিৎ রায় অসম্ভব কন্ট্রোভার্সিয়াল হয়ে যান। কন্ট্রোভার্সিয়াল হন মানে জনপ্রিয়তার দিক থেকে হয়তো নন, কিন্তু ওই আহ, মানে একটুখানি আহ, বুদ্ধিজীবী মহলে ওনার ওনার এই মানে কি বলবো একটা হাইব্রাও স্ট্যাটাস নিয়ে অনেক কচকচি হয়। এবং সেইখানে ফেলুদার ছবি, বই হয়তো অনেকে ভালো করে পড়েননি সেই সময়, কিন্তু ফেলুদার ছবিগুলো লোকেরা মনে করতেন ওয়াজ এ স্টেপ ডাউন। হুম। আবার আমি একবার চিদানন্দে ফেরত যাচ্ছি, জাস্ট টু গিভ ইউ আ টেস্ট অফ দ্য কাইন্ড অফ রিসেপশন সাম অফ দিস ফিল্মস গট। তো প্রথমে আমি সোনার কেল্লা সম্বন্ধে কতগুলো কথা বলছি, তারপর আমি জয় বাবা ফেলুনাতে আসবো। তো আহ, আবার চিদানন্দ লিখছেন, বলছেন, রে returned to children's cinema this time in color and detective fiction in place of fantasy with সোনার কেল্লা। রেজ পোয়ারো অর্থাৎ জটায়ু আর কি, বলছেন যে and Reyes Poirot and Topshe embark on a tour of some part of India. Along the way, Ray planted some general educational material, Sandesh style, though in this instance its dose was rather more than his father and grandfather. Regarding the mystery itself, Dashgupta likhchen, the suspense of detection never becomes too intense. Everything flows at a fairly even rhythm, a childlike charm, simplicity, and sense of fun taking precedence over twists of plot and technical subtlety. ফলে মানে যতভাবে বলা যায় যে আচ্ছা এটা খুব সরল, খুব সাদাসিধা, একটুখানি মানে অলমোস্ট একটা বাচ্চাকে লেকচার করা হচ্ছে, একটুখানি এডুকেশনাল কন্টেন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে। দিয়ে তারপরে বলছেন যে আচ্ছা, এবং এটার যে রেজাল্টটা হচ্ছে সেটা খুব এগ্রিয়েবল হচ্ছে বাচ্চাদের জন্যও এবং তাদের বাবা মার জন্যও। এবং এই সময় উনি এটাও বলছেন যে এই এই ছবিগুলোর মধ্যে একটা ওয়ার্মথ আছে, আর এটার মধ্যে কিছু কিছু পজিটিভ ভ্যালু আছে, যেটা কিনা এই সময়কার অ্যাডাল্টদের জন্য খুব রিঅ্যাসিওরিং। মানে যদি আপনি তুলনা করেন প্রতিদ্বন্দ্বী, জন অরণ্য এরকম ছবির সাথে, জন অরণ্য তখন রিলিজ করেনি, প্রতিদ্বন্দ্বী, সীমাবদ্ধ এগুলো করেছে, এগুলো যেন খুব রিঅ্যাসিওরিং টাইপের ছবি। জয় বাবা ফেলুরাতে আরও এই ব্যাপারটা হয়। তো উনি বলছেন যে উৎপল দত্ত প্লেজ দ্য ভিলেন উইথ গ্রেট রেলিশ, কানু মুখার্জি অ্যাজ অর্জুন, ওই যে অলমোস্ট ব্লাইন্ড যে নাইফ থ্রোয়ার, he throws knives with a quiet, squint-eyed malevolence, his body racked by a laugh. আমাদের সকলেরই এগুলো হয়তো মনে আছে। এবং বলছেন যে সন্তোষ দত্ত has a marvelous ability to say the obvious with earnestness and conviction. এখন চিদানন্দ দাশগুপ্ত খুব ভালো ক্রিটিক, কিন্তু জটায়ুর সম্বন্ধে দের ইজ নাথিং দ্যাট ইজ অবভিয়াস, নাথিং। উনি এমন কিচ্ছু বলেন না যেটা কোনোভাবে অবভিয়াস। হ্যাঁ, কিন্তু এটা ঠিক যে ওনার কমিক টাইমিং, ওনার মুখভঙ্গি, ওনার এক্সপ্রেশন অনবদ্য, এবং সেটা মানে যে কোনো বয়সের ভিউয়ারের জন্য অনবদ্য। কিন্তু এগেন মানে কমেডি হয়তো যে কোনো সিনেমার চাইতে অনেক বেশি সিচুয়েটেড। ইউ হ্যাভ টু বি অফ দ্য প্লেস ইন অর্ডার টু রিয়েলাইজ ইটস কমিক পোটেনশিয়াল, বিশেষ করে আমরা যখন সবাক চলচ্চিত্রের কথা বলি। মানে চ্যাপলিন অতটা হয়তো নয়, লরেল হার্ডি অতটা হয়তো নয়, কিন্তু ডেফিনেটলি যখন আমরা সবাক চলচ্চিত্রে আসি তখন খানিকটা কমেডি বুঝতে গেলে ভাষা বোঝার প্রয়োজন হয়। তো আমি
এতক্ষণ যা বললাম তার থেকে বা আমার মানে টোন থেকেই আপনারা বুঝতে পারবেন যে আমি এটার সাথে সম্পূর্ণ একমত নয়। কারণ আমার মনে হয় যে এই যে ফেলুদার ডিটেকশন, ফেলুদা যেরকম লোক, আহ ফেলুদা মানে ফেলুদার সম্বন্ধে আমরা কি জানি? ফেলুদা ক পয়সা চার্জ করতো জানি না। ফেলুদা কোনোদিনও গাড়ি চড়েনি। ফেলুদা চিরকালই লালমোহন বাবুর গাড়িতে ঘুরে বেড়াতো। অথচ ফেলুদা একটা নিপাট ভদ্রলোক। ফেলুদার আহ মানে জ্ঞান পিপাসা নিয়ে কারোর মনে কোনো সেভাবে সন্দেহ নেই। কতগুলো অন্য চরিত্র, পার্শ্ব চরিত্র আছে, যেমন সিধু জ্যাঠা, তোপসে, লালমোহন বাবু। এখন এদের সকলের মাধ্যমে সত্যজিৎ রায় একটা জগৎ তুলে ধরার চেষ্টা করছেন, যেটা কিন্তু মানে ভীষণভাবে একটা বাঙালির র্যাশনালিটি, বুদ্ধির চর্চা, এই এই ইতিহাসগুলো যদি আমরা না জানি, তাহলে ফেলুদাকে বোঝা দায়। এবং সেটা কিন্তু শুধুমাত্র মানে, এবং যে কারণে আমি অ্যাগেন উইদাউট পুটিং ডাউন শিশু সাহিত্য ইন এনি ওয়ে আই উড সে নেভারদালেস যে ফেলুদা বুঝতে গেলে কিন্তু একটা শিশুকে অলরেডি একটা ট্রানজিশন করতে হবে ইনটু আস্কিং কোয়েশ্চেন্স অ্যাবাউট, আচ্ছা ডিটেকটিভ কেন ইম্পর্ট্যান্ট, ডিটেকটিভের সাথে পুলিশের পার্থক্য কি, ডিটেকটিভ কিভাবে ক্রাইম সলভ করে। মানে ফেলুদা, আপনারা মনে রাখবেন, লাস্ট সিন ছাড়া কিন্তু পিস্তল বেরও করে না। বেশিরভাগ গল্পে কিন্তু পিস্তলের ব্যবহার নেই, খুব কম ভায়োলেন্স আছে। ফেলুদা অ্যাজ সাচ কাউকে ঘুষি টুসিও খুব কম মারে। বোম্বেটাতে একটা কি মক্কাইরি না কি একটা শিখতে যায়, কিন্তু ফেলুদার অ্যাজ সাচ মানে সবকিছু কিন্তু মগজাস্ত্র। হুম। এবং এই মগজাস্ত্রটা ইম্পর্ট্যান্ট কেন? একটা মানে বাচ্চার সেটা বুঝতে, এটাও বুঝতে হবে যে ঠিক যেমন আপনাদের দিশারির যেটা ট্যাগলাইন বললেন খানিকটা, যে আমরা র্যাশনালিটি কালটিভেট করি। এবং এইটা যখন আমরা এই মেসেজটা কাউকে দেওয়া ইজ অলরেডি ইনভাইটিং আ চাইল্ড টু ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড ইনটু সাম কাইন্ড অফ অ্যাডোলেসেন্স অর অ্যাডাল্টহুড। এটা আমার প্রথম একটা পয়েন্ট। এবং তারপরে আমি একটুখানি সেগওয়ে করি এবারে ইনটু দ্য কোয়েশ্চেন অ্যাবাউট ডিটেকশন অ্যান্ড ফেলুদার যেটা পেশা, প্রাইভেট ইনভেস্টিগেটর, প্রাইভেট ডিটেকটিভ, সবসময় প্রদোষ সি মিটার, প্রাইভেট ইনভেস্টিগেটর। এখন প্রাইভেট ইনভেস্টিগেটর কিন্তু মানে পেশাটা ওইভাবে চালু হয়েছিল যতদূর আমি জানি আহ, বিলেতে। কিন্তু বিলেতে এদের কিন্তু অত মানে সেভাবে অত প্রেস্টিজ ছিল না। কিন্তু সত্যজিৎ রায় কিন্তু ফেলুদাকে একদম মধ্যবিত্ত মানে সলিডলি মিডল ক্লাস একজন হিসেবে মানে প্রতিষ্ঠা করছেন, যদিও বেশি টাকা নেই। ফেলুদা নিজে মানে তোপসের বাবার বাড়িতে থাকে। তো এই ডিটেকশনের আইডিয়াটা কোথা থেকে আসছে? তো মানে ধরুন আমি যখন এই ফেলুদা নিয়ে কাজ করছিলাম, তখন খানিকটা ডিটেকটিভ গল্পের মানে ভারতবর্ষে এবং অন্যত্র একটুখানি ডিটেকটিভ গল্পের ইতিহাস পড়েছিলাম। সেই সময় থেকে অনেক কাজও হয়েছে ডিটেকটিভ গল্প নিয়ে। এবং সেই সমস্ত কাজের এ করেই বলছি যে প্রথম অন্তত অনেকে বলেন যে প্রথম ডিটেকটিভ গল্প লেখা হয়েছে বাংলায় প্রিয়নাথ মুখোপাধ্যায়ের 1892 সালে কৃত্রিম মুদ্রা বলে একটি গল্প, কাউন্টারফিট কয়েন্স, 1892। আমরা এটাও জানি যে মোটামুটি ডিটেকটিভ গল্প সলিডিফাই করেছে 19 শতকের মাঝামাঝি থেকে বিলেতে এডগার অ্যালান পো, কি বলে দ্য মার্ডার্স অ্যাট রু মর্গ। এছাড়া ধরুন ফরাসি আছেন এমিল গোবেরো, তার মুসিয়া লেখক। কিন্তু ভারতবর্ষের কনটেক্সটে বিশেষ করে সত্যজিৎ রায় যাদের উল্লেখ ধরুন করেছেন, কনান ডয়েল অবভিয়াসলি, চেস্টারটন, এদের কথাও সত্যজিৎ উল্লেখ করেছেন। আর আমাদের ছোটবেলা থেকে ভীষণ পপুলার ছিল চেস্টারটন, কনান ডয়েল, ডরোথি সেয়ার্স, অ্যাগাথা ক্রিস্টি। এবং এই সবগুলোই যদি আমরা মানে উল্টে পাল্টে দেখি, এবং তারপরে বাংলায় ধরুন কারুর কারুর মানে শরদিন্দু সব থেকে বেশি পপুলার হয়েছিলেন। এছাড়া ধরুন মনোরঞ্জন ভট্টাচার্য ওই একজন জাপানি ডিটেকটিভ এনেছিলেন হুকাকাশি বলে। তাছাড়া দীনেন্দ্র রায় ইত্যাদি। এবং এখানে আমি বলবো দুটো ভাগ আছে, হ্যাঁ, মানে বাইরের গুলো বলুন বা দেশের গুলো বলুন। একটা ভাগ হচ্ছে যে যারা এক্স পুলিশম্যান তারপরে গোয়েন্দা হলো, এবং বেশিরভাগ গোয়েন্দা কাহিনী হচ্ছে ওই এক্স পুলিশম্যানের জীবনের
আনসলভড ক্রাইমের মতন, মানে এই রিসেন্টলি নন্দিতা শিবপ্রসাদ একটা ছবি করেছে না, বহুরূপী, মানে খানিকটা সেরকম, যে একজন পুলিশ অফিসার তার জীবনে যেটা সব থেকে বেশি মানে যে ক্রাইমটা সলভ করতে পারেনি সেইটার ভিত্তিতে অনেক গোয়েন্দা কাহিনী লেখা হচ্ছে, এটা একটা। আর একটা ধরনের গোয়েন্দা কাহিনী যেটা নিয়ে অ্যাকচুয়ালি বেশি কাজ হয়েছে এবং যেগুলো নিয়ে অনেক বেশি মানে তাত্ত্বিক কাজ হয়েছে, সেগুলো মানে সেই সেই ধরনের কাজে এটা বলা হয় যে গোয়েন্দা কাহিনীর উৎস অ্যাকচুয়ালি ইউরোপে এবং মানে ঔপনিবেশিক জগতেও বড় শহরের উত্থান যবে থেকে হচ্ছে এবং যখন থেকে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই দুটো জিনিস যখন একসাথে হচ্ছে তার সাথে এই মডার্ন গোয়েন্দার আবির্ভাব হচ্ছে। কেন না, এই বড় শহরের উত্থান এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে মানে যখন মানুষের একটা অবাধ সার্কুলেশন হচ্ছে, ঠিক যেমন করে মডার্ন কারেন্সির সার্কুলেশন হয়, ঠিক তখন থেকেই এই জালি জোচ্চুরি জালিয়াতির প্রশ্নটাও ওঠে। এবং তখন কিন্তু পুলিশের পাশাপাশি এই অজানা বেনামি অচেনা শহরে এরকম একটা প্রাইভেট আইয়ের একটা আবির্ভাব হচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে নতুন কিছু কিছু সায়েন্টিফিক থিওরিজ আসছে, যেমন কি না ফরেন্সিক সায়েন্স, দ্য টেকনিক অফ ফিঙ্গারপ্রিন্টিং। ইনফ্যাক্ট আমার একজন কলিগ ছিলেন, রিটায়ার করেছেন এখন, টম গানিং, তার একটা অসাধারণ লেখা আছে একটা ফরাসি ডিটেকটিভকে নিয়ে, যার সব কটা গল্প হচ্ছে যে আচ্ছা একটা মার্ডার হলো, তারপরে সেই মার্ডারের পরে পোস্টমর্টমের সময় রেটিনাটা ডিট্যাচ করে নেওয়া হলো এবং সেই রেটিনায় যেন মার্ডারারের লাস্ট একটা ইমেজ ক্যাপচার্ড হয়েছে। না এখন অবভিয়াসলি ওই গল্পগুলো পড়লেই বোঝা যায় যে দ্য অথার ইজ কমপ্লিটলি টেকেন উইথ ক্যামেরা টেকনোলজি, যে ঠিক যেমন ক্যামেরা যেরকম ভাবে একটা ইমেজ করে ঠিক সেভাবে যেন মানে অ্যান্টিসিপেটিং দ্যাট টেকনোলজি এজ ইট ওয়ার। তো এরকম নানান তত্ত্ব আছে। আম, আমার এক কলিগ প্রজিত মুখার্জি, সে বলে যে আচ্ছা কলকাতাতে এই প্যারাসাইকোলজির রাইজ, সত্যজিৎ রায় নাকি প্যারাসাইকোলজিক্যাল সোসাইটির একজন মেম্বার ছিলেন, এবং প্রজিত এটাও বলে যে সোনার কেল্লার সাথে নাকি অ্যাকচুয়ালি একটা যোগাযোগ আছে এই প্যারাসাইকোলজির রাইজ এবং মুকুলের মতন এই মুকুলের যে জাতিস্বর হওয়া, এই প্রত্যেকটা জিনিসে সত্যজিৎ রায়ের একটা ইন্টারেস্ট ছিল। ফলে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই যে গোয়েন্দা কাহিনীগুলো মানে শরদিন্দু ইত্যাদিতে এগুলো খুব ওভার্টলি চোখে পড়ে যে আচ্ছা অনেক বিহারি এসছে কলকাতার শহরে, তাদের মধ্যে অনেক গাঁজা, নানান রকমের চরস ইত্যাদি মানে মাদক দ্রব্য আসছে, অনেক স্মাগলিং হচ্ছে, সেখানে সেখানে ব্যোমকেশের মতন একজন গোয়েন্দা দরকার। ফেলুদার গোয়েন্দা কাহিনীগুলোতে কিন্তু ক্রাইমগুলো ইন সাম ওয়েজ, অ্যাজ আই সেড, গোড়ার দিকে যে চোখে দেখে এমনিতে মনে হয় সিম্পল, কিন্তু সেই ক্রাইমগুলো কিন্তু এখনো চলছে। এই যে যক্ষীর মাথা, বা ধরুন এলএসডি যত কাণ্ড কাঠমান্ডুতে, বা সোনার মানে জাল সোনার ব্যবসা যেটা কিনা মগনলালের আছে। এবং মনে করে দেখুন যে এই প্রত্যেকটা গল্পর শেষে মানে ফলে আপনি যদি বলেন যে আচ্ছা ঠিক আছে মানলাম, বা হয়তো মানলেন না, এটা কথোপকথনে আরো বেরোবে, যে এগুলো মানে আর মেন্ট ফর অ্যাডোলেসেন্স অ্যান্ড অ্যাডাল্টস, এগুলোর আলটিমেটলি টেক হোম মেসেজ কি, কি অর্থে ফর অ্যাডোলেসেন্স অ্যান্ড অ্যাডাল্টস? আমি বলবো যে ফেলুদার গল্পগুলোর মধ্যে একটা সিটিজেন বিল্ডিং এক্সারসাইজ আছে, যেখানে the main pursuit, the main ideal is not money making, because এটা আমি আগেও বললাম যে ফেলুদা is actually not so much about getting money. ম্যাক্সিমাম আমরা জানি যে আচ্ছা একটা মোটা অনভেলপ দিল কেউ যাতে অনেক নোট আছে, কিন্তু ক পয়সা পেলো আমরা কিছুই জানি না। কোনো একটা গপ্পে হয়তো থাকবে 5,000 টাকা অ্যাডভান্স, বাট বিশেষ কিছু নেই, গাড়ি চড়ে না। ফলে সত্যজিৎ রায় এক ধরনের আদর্শ পুরুষ কিরকম হতে পারে সেইটার একটা আঁচ দিচ্ছেন আমাদেরকে উইথ ফেলুদা। তিনি বিবাহিত নন, তার ছেলেপুলে নেই, সংসার নেই, সেই অর্থে তার মানে ওই রকম ভাবে একটা মানে ছেলেপুলে সংসার থাকলে যেরকম ধরনের ভবিষ্যৎ চিন্তা লোককে মানে ভীষণভাবে আক্রান্ত করে সেরকম চিন্তা ফেলুদার নেই। কিন্তু মানে তাহলে কি আছে, যেটা আমি বলবো আছে সেটা হচ্ছে এক ধরনের টলারেন্ট পেট্রিয়টিজম। মনে করুন এই সোনার এই জয় বাবা ফেলুনাতে শেষে যখন উনি মানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায়
একটা অলমোস্ট স্পিচ দেন যে এই যে দেশের এই ট্রেজারগুলো বা কৈলাসে কেলেঙ্কারির ক্ষেত্রেও, যে দেশের ট্রেজারগুলো আমরা এইভাবে বিদেশে পাচার করব না। আমরা কিছু কিছু ভাবে দেশের হেরিটেজ প্রিজার্ভ করব। এখানে একটা দেশ চেতনা আছে, এবং এগেন আমি মানে এই বলে আজকে শেষ করতে চাই যে এটার মধ্যে কিন্তু একটা নেহরুভিয়ান ইন্ডিয়ার একটা ইথোস আছে, যেটা হয়তো আজকে নানাভাবে ডিসক্রেডিটেড, এবং যেটার মধ্যে হয়তো নানান সমস্যা ছিল, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে টু দ্য এক্সটেন্ট দ্যাট উই এমব্রেসড ফ্রম দ্য 1930s রাইট আপ টু ধরুন আমাদের ইকোনমিক লিবারালাইজেশনের মুহূর্ত অবধি একটা ধরনের টলারেন্ট সেকুলার র্যাশনাল মডার্নিস্ট ইথোস, ফেলুদা সেইটা এপিটোমাইজ করেন। এবং এই কারণে হয়তো আমরা অনেকেই এই বইগুলোতে ফিরে ফিরে যাই। ওই যে বলে না যে সিধু জ্যাঠা যেটা বলে যে মনের জানলাগুলো খোলা রাখো, যাতে এখানে মানে কখনো কোনো রকম বাজে চিন্তার আহ, মানে জাল এখানে মানে ক্রাউড না করতে পারে। এবং ইন সাম ওয়েজ এখানে সত্যজিৎ রায়ের একটা ইনভিটেশন আছে অন্যান্য শিক্ষিত বাঙালিকে, যে সহজ সরল সিম্পল র্যাশনাল ভাবে পৃথিবীটাকে বোঝার চেষ্টা করো, বিকজ ইন সাম ওয়েজ দ্যাট ইজ দ্য, that can take you into more complex questions of what the experience of being modern can be. আমি এখানে শেষ করি, তারপরে দেখা যাক আমাদের কথোপকথনে আর কি উঠে আসে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনার প্রাথমিক এই আলাপটা। আমার তিনটে প্রশ্ন আছে, তারপর যা বললাম আমি অডিয়েন্সে খুলে দেওয়া হবে। তো আপনি যা বলেছেন তারই সূত্র ধরে মোর অর লেস ইন লাইন উইথ দ্যাট, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের কারুর কারুর মনে হয় ফেলুদা এবং জটায়ু চরিত্র দুটি সত্যজিৎ যেন শহুরে মধ্যবিত্ত পশ্চিমবঙ্গীয় হিন্দু বাঙালির দুটি বিপরীতমুখী সত্তার এক সহজ সহাবস্থান এবং অন্তর্দ্বন্দ্বকে তুলে ধরতে পেরেছেন বা ধরার চেষ্টা করেছেন। ফেলুদার চরিত্রটি আমরা সবাই জানি সাধারণভাবে একদম কলকাতাইয়া বঙ্গ সমাজের নিরিখে একটু দুর্লভ, কেননা চরিত্রটি একাধারে ক্ষুরধার আবেগবর্জিত যুক্তিবোধ, অভ্রান্ত তথ্য সমৃদ্ধ অতলান্ত জ্ঞানের সীমা, আবার তার সাথে সুঠাম সুবল সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য দৈনিক শরীর চর্চা। এগুলো গড়পড়তা বাঙালির থেকে খানিকটা স্বতন্ত্রই বলা যায়, মানে সাধারণভাবে বাঙালিরা এটা করে না। কিন্তু আবার যদি জটায়ুর চরিত্রটি দেখা হয় সেটা কিন্তু আপামর সাধারণ বাঙালির অনেক কাছাকাছি। তার জ্ঞানের পরিধি বা গভীরতা সেরকম নেই, বরঞ্চ অনেক বেশি ভুলে ভ্রান্তিতে ভরা, এবং যেটা ফেলুদা বারে বারে ধরিয়ে দেন। তার শরীরচর্চা বা সবল মাংসপেশির বিষয়ে একটা সমীহ এবং সম্ভ্রম থাকলেও সেটাকে নিজের চর্চার ব্যাপারে একটা অনীহা এবং আলস্য আছে। তো প্রশ্ন হচ্ছে সত্যজিৎ এই দুই সত্তার নির্মাণের মধ্যে দিয়ে কি এক প্রকার একটা অনুচ্চারিত সেলফ ক্রিটিসিজমের পরিসর তৈরি করেছেন গড়পড়তা মধ্যবিত্ত বাঙালির মধ্যে? এটা কি ইন্টারেস্টিং প্রশ্ন, কারণ আপনি যখন শুরু করলেন তখন আমি প্রথমে ভেবেছি আপনি হয়তো উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা বলবেন, আর আমি উত্তরে বলবো যে এই যে গড়পাড়ে লালমোহন বাবুর বাড়ি, এটা তো সত্যজিতের আদি বাড়ি। এবং বাবা মারা যাওয়ার পরে যখন উনি নিজের মামার বাড়িতে শিফট হলেন দক্ষিণ কলকাতায়, মানে ইন সামওয়েজ ফেলুদার গপ্প এই, জটায়ু যেন ওই উত্তর কলকাতাকে লেখা ওনার একটা একটা অমাজ, যে অঞ্চলটা খুব ভালো করে জানেন কিন্তু ওখান থেকে এখন উঠে এসছেন। কিন্তু আপনি এটাকে যেদিকে নিয়ে গেলেন সেটা আমি অ্যান্টিসিপেট করিনি। তো আমি একটু থিঙ্ক অ্যালাউড করি। সেটা হচ্ছে যে ধরুন ফেলুদা আমরা এটা জানি যে ক্রিকেট খেলে আর যোগ ব্যায়াম করে রোজ সকালে, এবং দিয়ে তারপরে তোপসেকেও অ্যাকচুয়ালি পরে বলে যে আচ্ছা মানে তোপসেও ফেলুদার সাথে যোগব্যায়াম করতে আরম্ভ করে। এখন এটা কি ঠিক যে বেশিরভাগ বাঙালি এইরকম শরীরচর্চা করতেন না? কারণ আমরা এটা দেখেছি, ধরুন
বিশেষ করে স্বদেশীর সময় থেকে, যখন কিন্তু শরীরচর্চা, যদিও এটা মানে সচরাচর বাঙালি সম্বন্ধে বলা হয় না, এবং এখানে এক ধরনের কলোনিয়াল ক্যারিকেচার আছে, দ্য বেঙ্গলি বাবু হু ইজ এফিট, হু ইজ এফেমিনেট, শরীরচর্চা করে না, পট বেলিড, মানে চারুলতার ওই দৃশ্যটা মনে করুন, যখন চারু ওই লুকিং গ্লাস দিয়ে দেখছে না, ওই খড়খড়ির মধ্যে দিয়ে একজনকে দেখছে যে হাতে মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে একটা লোক, আহ ওই রকম একটা ইমেজ আছে অফ 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 দ্য বেঙ্গলি বাবু। কিন্তু মানে আমরা এটাও জানি যে ধরুন ঠাকুর বাড়িতেই, মানে ওয়ান অফ দ্য বেস্ট নোন বেঙ্গলি ফ্যামিলিজ, একটা কিন্তু ধারা ছিল শরীরচর্চার। শরৎচন্দ্রের নানান গল্পে অনেক চরিত্র আছে যারা কিন্তু হয়তো তারা একটু গ্রাম্য চরিত্র, কিন্তু যাদের মধ্যে একটা শরীরচর্চার মানে একটা ট্রেডিশন দেখা যায়। ফলে আমি হয়তো সম্পূর্ণ এখানে আপনার সাথে একমত হব না যে শরীরচর্চার একটা ট্রেডিশন আমাদের মানে যে বাঙালিদের মধ্যে নেই, এখনকার মতন একটা কাল্ট হয়ে যায়নি হয়তো। এবং যে কারণে পরের দিকে সন্দীপ রায়ের ছবিগুলো আমার তুলনায় একটু সিম্পলার লাগে, মানে অনেক বেশি গ্লোবালাইজেশনের প্রোডাক্ট লাগে। কিন্তু আপনার প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। এবং আর একটা কথা আমি বলি যে ধরুন, এটাও আমরা জানি যে আগে মানে এরকম বলা হতো যে যারা ক্রিকেট খেলে তাদের নেসেসারিলি ফিটনেস লাগে না, এবং অনেক ক্রিকেটার ছিল যারা বেশ মোটা হয়। কিন্তু ইনফ্যাক্ট এটাও ধরুন, যারা ক্রিকেট নিয়ে গবেষণা করেছেন তারা কিন্তু বলবেন যে মানে অ্যাকচুয়ালি ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু হ্যাভ আ সার্টেন লেভেল অফ ফিটনেস ইন অর্ডার টু বি আ ক্রিকেটার। এখন দ্য ফ্যাক্ট দ্যাট ফেলুদা ইজ এ ক্রিকেটার, দ্য ফ্যাক্ট দ্যাট বেঙ্গলিজ ডিড হ্যাভ আ ট্রেডিশন অফ ক্রিকেট প্লেইং, অফ ফুটবল অ্যান্ড সো ফোর্থ, মানে এটা একটা মাইনর ট্রেডিশন হলেও একটা শরীরচর্চার ট্রেডিশন ছিল। কিন্তু উনি কি করার চেষ্টা করছেন ফেলুদা আর লালমোহন বাবুকে এক জায়গায় এনে? আপনি যে মানে একটা সেলফ ক্রিটিকের কথা বলছেন, এটার একটা এলিমেন্ট নিশ্চয়ই আছে, কিন্তু সেটা শরীর চর্চা ভার্সেস সামথিং এলস কিনা আমি জানি না। কারণ ফেলুদাও কিন্তু আমরা জানি যে এমনিতে খুব মেপে চুপে খায়, কিন্তু ভালো মিষ্টি পেলে তখন আর মাত্রা থাকে না। কিন্তু আমার ধারণা এই দুজনকার কথোপকথনের মধ্যে দিয়ে যেটা সত্যজিৎ রায় করার চেষ্টা করছেন, যে ক্রিটিকটা উনি করার চেষ্টা করছেন, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এক ধরনের উন্নাসিকতার ক্রিটিক। কারণ লালমোহন বাবুর মধ্যে ধরুন, যখন এই ব্রাজিলের বৃশ্চিক আর ওই উটের পাকস্থলী, এই ধরনের কথাবার্তা যখন আছে, এবং ফেলুদা যে লাভিং টলারেন্স নিয়ে লালমোহন বাবুকে অনেক সময় শুধরে দেন, তার মধ্যে কিন্তু আমি বলবো একটা একটা উন্নাসিকতার ক্রিটিক আছে। মানে আমার যেমন কলেজে অনেক মানে স্মৃতি আছে, মানে কিছু কিছু সিনিয়রদের বা কিছু কিছু মাস্টারমশাইদেরও, যারা হয়তো বলবেন, ওমা এটা জানো না। ফেলুদা কিন্তু কখনো ওইভাবে বলতেন না। মানে ফেলুদা এবং লালমোহন বাবুর মধ্যে, এবং লালমোহন বাবু মাঝে মাঝে এক একটা এমন, ওনারও মাঝে মাঝে এমন কয়েকটা ইনসাইট হতো, তার মধ্যে একটা খুব লাভিং অ্যান্ড টলারেন্ট অ্যান্ড রেসপেক্টফুল ওয়ে অফ পেডাগজি আছে, যেটা আমার মনে হয় সত্যজিৎ রায় এখানে কমিউনিকেট করার চেষ্টা করছেন। আপনার শরীরচর্চার প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু সেটা হয়তো একটা কন্ট্রাস্ট উনি এই দুজনের মধ্যে দিয়ে করছেন। কিন্তু যেটা আছে আরো বেশি করে ক্রিটিকটা, আমি বলবো হচ্ছে এক ধরনের ইন্টেলেকচুয়াল অ্যারোগেন্সের ক্রিটিক। কারণ জটায়ু, মনে রাখতে হবে, বারবার আমরা এটা বলে শেষ করছি, বারবার বলেন জটায়ু বেস্ট সেলার লেখেন, এবং সত্যজিৎ রায় আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মসে লিখেছেন এক জায়গায় যে একটা হিট ছবি করা খুব কঠিন, খুব কঠিন। এবং মনে রাখতে হবে জটায়ু আফটার অল ইজ দি অথর অফ বেস্ট সেলার্স। ফলে এই ধরনের একটা ক্রিটিক কিন্তু আছে, যেখানে এক ধরনের মানে হয়তো কফি হাউসের কিছু বন্ধুকে মানে একটা মাইল্ড সমালোচনা করছেন এই ফেলুদা জটায়ুকে একটা ফেস অফ করিয়ে। বাহ, খুব ভালো। আমার দ্বিতীয় প্রশ্ন, ফেলুদার বেশ অনেকগুলো কাহিনীতেই আমরা তার মক্কেলদের একটি বিশেষ শ্রেণী থেকে আসতে দেখি। এরা ক্ষয়িষ্ণু জমিদার বা রাজা, যারা স্বাধীনতা পরবর্তীকালে তাদের সামন্ততান্ত্রিক পারিবারিক উত্তরাধিকারের অবশিষ্টাংশ জীবী বলা যেতে পারে আর কি। অবশ্যই ব্যতিক্রম আছে, যেমন সোনার কেল্লাতে ডেফিনেটলি একটা ব্যতিক্রম। আম, যিনি বা যারা ক্রাইমটা করছেন তারাও কিন্তু আইদার ওই শ্রেণীতেই বিলং করেন, অথবা
সংশ্লিষ্ট, মানে তার ম্যানেজারের ছেলে বা ম্যানেজার বা মানে সারাউন্ডিং দ্যাট ক্লাস। শুধু তাই নয়, যেটা নিয়ে ক্রাইমটা হচ্ছে, যেমন ধরা যাক কোনো পুঁথি বা কোনো একটা পার্টিকুলার জুয়েলারি, সেগুলো কিন্তু বেশিরভাগই রাজতন্ত্র বা সামন্ততন্ত্রের একটা উত্তরাধিকার। মানে যদি একটু ব্রডলি আমি একটা ব্রাশ করি জিনিসটাকে, অথচ যে সময়টায় ফেলুদার কাহিনীগুলো হচ্ছে সেই সময় কিন্তু এই শ্রেণীটা সমাজ বা অর্থনৈতিক জীবনে বেশ গুরুত্বহীন হয়ে পড়েছে বেঙ্গলে বা অন্যত্র। অথচ এবং নেহেরুভিয়ান প্রজেক্টে আপনি যেটা বললেন যে একটা নতুন শ্রেণীর উত্থান হচ্ছে, এবং ফেলুদা এবং একটা মধ্যবিত্ত প্রিভিলেজড হলেও তারা কিন্তু অনেকটাই আপেক্ষিকভাবে সেলফ মেড। হুম হুম এবং ফেলুদা এবং জটায়ু কিন্তু দুজনেই ওই শ্রেণী থেকে আসছে। হুম। তো এই ব্যাপারটা কি একান্তই কাকতালীয়, মানে এরা সলভ করতে যাচ্ছে অ্যাজ ইফ একটা পেছনে গিয়ে একটা সামন্ততান্ত্রিক একটা, ওরা যাচ্ছে কলকাতা শহর থেকে গাড়ি নিয়ে বা ট্রেনে করে বা কোনোভাবে ওই ওয়ার্ল্ডটাতে যাচ্ছে, এবং ওই ওয়ার্ল্ডের কিছু কিছু ক্রাইম এবং কিছু কিছু ম্যালিসকে ওরা ট্রিট করছে। মানে এটা একটু মানে একটু টু মাচ এক্সট্রাপোলেশন হয়তো হয়ে যেতে পারে, কিন্তু আমি এটাই বলার মানে প্রশ্ন করার চেষ্টা করছি, এর মধ্যে কি সত্যজিতের একটা ক্ষয়িষ্ণু সামন্ততন্ত্রের প্রতি একটা ক্রিটিক্যাল নস্টালজিয়া দেখতে পাওয়া যায়, যেমন জলসাঘরে দেখতে পাওয়া গেছিল? আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম যে জলসাঘর মানে ধরুন ওনার ছবি বিশ্বাস চরিত্রগুলো, জলসাঘর এবং কাঞ্চনজঙ্ঘা দুটোই, যদিও কাঞ্চনজঙ্ঘায় মানে আহ, ওই ব্রিটিশ আহ, একটা ওই মার্কেন্টাইল কোম্পানিতে কাজ করতেন আর কি। আহ, এটাও ইন্টারেস্টিং প্রশ্ন। দেখুন, এটা আমরা জানি যে সত্যজিৎ রায় কখনো মানে সারা, বিশেষ করে গোড়ার দিকের ছবিগুলোতে ওনার একটা ফিউডালিজম ভার্সেস মডার্নিটি, র্যাশনালিটি ভার্সেস সুপারস্টিশন, এই ধরনের এই ভার্সেসটায় ওনার একটা ইন্টারেস্ট আছে। অ্যান্ড উনি যখন মানে যেমন উনি সুপারস্টিশন সম্বন্ধে খুবই ক্রিটিক্যাল, কিন্তু ক্রিটিক্যাল হয়েও উনি যেরকম ভাবে সুপারস্টিশন পর্দায় দেখান তার মধ্যে মানে সেটাকে আপনি নস্টালজিয়াই বলুন কি এক ধরনের মানে তার মধ্যে একটা একটা জেন্টলনেস আছে। মানে ধরুন দেবীর মতন একটা ছবিতে আপনি যদি ওনার শ্যামা সঙ্গীতের ব্যবহারটা মনে করেন, ওটা ওই গানটা দিয়ে মানে উনি এই যে একটা অসম্ভব ক্রুয়েল প্র্যাকটিস আমরা দেখছি, একটা অল্প বয়সী মেয়েকে হঠাৎ করে ঠাকুর বানিয়ে দিয়েছে, কিন্তু তারপরে ওই যখন এই শ্যামা সঙ্গীতটা হয় তখন কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট নট টু রেসপন্ড টু ইট পজিটিভলি। এবং সেটাকে আমি বলছি একটা জেন্টল ক্রিটিক অফ দোজ আদারওয়াইজ পার্নিশিয়াস সিস্টেমস, যেটা উনি ডেফিনেটলি পার্নিশিয়াসই মনে করতেন। এখন ফেলুদার মধ্যে অ্যাজ সাচ ওই রকম একটা সামন্ততান্ত্রিক ফিউডাল সিস্টেমের ক্রিটিসিজম আছে কি না এটা নিয়ে আমাকে একটু ভাবতে হবে। কারণ বরঞ্চ আমি যেটা বেশি করে দেখি সেটা হচ্ছে একটা নেহরুভিয়ান ডিসকভারি অফ ইন্ডিয়ার প্রজেক্ট। মানে এই যে প্রত্যেকবার, আর মনে রাখতে হবে এগুলো তো অনেক পুজো সংখ্যায়ও বেরোতো বোধহয়, জয় বাবা ফেলুনাথই বোধহয় পুজো সংখ্যা দেশে বেরিয়েছিল প্রথম। এবং এটার মধ্যে একটা ওই পুজোর ছুটির ফ্লেভার আছে, যে পুজোর ছুটি হলো বাঙালি বেরিয়ে পড়লো। এবং মানে সেই অর্থে ডিসকভারি অফ ইন্ডিয়া যে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং সেখানে একটা একটা চেতনা আছে যে আচ্ছা আমাদের হেরিটেজ কি, সেখানে লোককে পরিচয় করানো, মানে সেটা ভুবনেশ্বরের যক্ষীর মাথা হোক কি মানে ওই কৈলাস মন্দির ইত্যাদি, অজন্তা ইলোরার ওই কৈলাস মন্দির হোক। এক্স্যাক্টলি এখানে ফিউডালিজম ওইভাবে আসছে কিনা আমি জানি না, বরং যেটা বেশি করে আসে
মানে আপনি যদি একটা অর্থনৈতিক কাঠামোর কথা বলেন, সেটা হচ্ছে, সেখানে আমি বলবো বায়োগ্রাফিক্যালি দেখতে গেলে সত্যজিৎ রায় নিজে, মানে উনি যে ক্লাসটাকে খুব ভালো করে জানতেন, বিকজ হি হিমসেলফ ওয়ার্কড ওই অ্যাডভার্টাইজিং কোম্পানিতে, এবং এটা আমরা সীমাবদ্ধতেও দেখেছি খুব, মানে কাছ থেকে। সেটা হচ্ছে যাদেরকে বক্সওয়ালা বলে, মানে ওই ব্রিটিশ ইংরেজি বলা, লোরেটো লামাটিনিয়ার ডন বস্কোতে পড়া, কেউ কেউ হয়তো তাদের মধ্যে পাঠভবনেও ছেলে মেয়েকে পাঠাতেন, সাউথ পয়েন্ট ওই ধরনের স্কুল, ওই একটা বক্সওয়ালা কালচার যাদের মধ্যে হয়তো একটা ইংরেজি বলা ব্যাপার আছে। এবং মানে ছবি বিশ্বাসের কাঞ্চনজঙ্ঘার চরিত্রটা কিন্তু অনেক বেশি তাই, মানে আপনি যদি জলসাঘরের ওকে আপডেট করেন, তাহলে ওয়ে ইউ এন্ড আপ উড বি ওই ওই সাহেব, মানে ও যদি একদম উইদার অ্যাওয়ে করে না যেত, তাহলে ভবিষ্যৎ হতো এই কাঞ্চনজঙ্ঘার ওই সাহেব বাবা। এবং সেই মিলিউটা সত্যজিৎ খুব ভালো করে জানতেন। এবং আহ, ফেলুদার অনেক ক্লায়েন্ট, ওই যে যে বাক্স রহস্য, যেমন যে ওই হিস্পানিওলা সুইজা গাড়ি চালিয়ে এলো, আম, মানে সম্পূর্ণ কিন্তু ওই রকম একটা কালচার থেকে আসছে। যে আচ্ছা, এক সময় কোনো ব্রিটিশ মার্কেন্টাইল অফিসে কাজ করতো, মানে সেটা এখন আইটিসি হতে পারে, ডানলপ হতে পারে, বা ওই কোম্পানিগুলোর প্রিকারসার, ওই মিলিউটা থেকে। ফলে ঠিক ফিউডাল আমার মনে হয় না, কিন্তু এক ধরনের এক ধরনের কলোনিয়াল কলোনিয়াল মিলিউ থেকে আসেন। আমাকে ফিউডালিজমের কথাটা আরেকটু ভাবতে হবে। মানে অ্যাট্রাকটিভ লাগছে আমার প্রশ্নটা। আমি নিজে সম্পূর্ণ পার্সুয়েটেড নয়, আর গল্পগুলো আর একবার ফেরত গিয়ে গিয়ে আমাকে বারও করতে হবে যে মানে আচ্ছা কিভাবে, যেমন ধরুন মানে এই যে নিয়োগী পরিবার, টিন্টোরেটো যিশুর, এগুলো কি ঠিক সেইভাবে ফেডিং ফিউডাল পরিবার? একটু ভাবতে হবে ভাই, এটা আমি ঠিক 100% নয়। হ্যাঁ, মানে শক্ত নয়, কিন্তু ধরুন রয়্যাল বেঙ্গল রহস্য বা জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা বা এইরকম বেশ কিছু, যদি আপনি ধরেন, আমি বলবো না 100%, কিন্তু ধরুন 30%, 40% গল্পের যে ক্রাইম হচ্ছে এবং ওরা যে যাচ্ছে কোনো জমিদার বাড়িতে যাচ্ছে কিংবা কোনো রাজার বাড়িতে যাচ্ছে এবং হ্যাঁ, কিন্তু সেটা তো টি এস্টেট, মানে এই যে যেখানে রয়্যাল বেঙ্গল রহস্য ধরুন, অ্যাগেন মানে ইটস আ ভেরি কলোনিয়াল থিং, মানে একটা টি এস্টেট। এবং হ্যাঁ, সেখানে ওইসব মানে শিকার টিকার করতো, কিন্তু ইন সাম ওয়েজ মানে আমার ওটাকে অনেক বেশি সেই অর্থে মানে কলোনিয়াল মডার্নিটির দিকে যাচ্ছে, রাদার দেন মানে প্রি এক্সিস্টিং। এখন মানে ফিউডাল, কলোনিয়াল, মডার্ন, এগুলো অনেক সময় তো একদম ক্লিন ব্রেক হয়নি, মানে ওয়ান কন্টিনিউজ ইনটু দি আদার, এবং সেখানে আপনার নিশ্চয়ই একটা হুম, পার্মানেন্ট সেটেলমেন্ট থেকে যে শ্রেণীটা উদ্ভব হয়েছে এবং তারা পরে আবার ব্রিটিশ রাজের চাকরি বাকরি মানে রাইট। আইসিএস হয়েছে। মানে ফলে হয়তো তাহলে আমি হয়তো মানে রিফ্রেজ করে বলবো যে মানে মডার্ন আধুনিক ভারতীয় ইতিহাসের একটা খুব একটা কোয়েশ্চেন যেটা মানে এখনো আমরা ছেড়ে আসতে পারিনি, সেটা হচ্ছে ট্রানজিশন ন্যারেটিভ, যে আমাদের কবে থেকে আহ, আধুনিকতা হলো, কি আমরা পেছনে ফেলে এসেছি, কি পারসিস্ট করে গেছে আধুনিকতার মধ্যে। সেই সেই প্রেক্ষাপটে সত্যজিৎ রায়, মানে সত্যজিৎ রায়ের সবকিছু এবং ফেলুদার গল্পগুলোকেও হাইলি 100 বার হ্যাঁ প্লেস করা যায় নিশ্চয়। লাস্ট আমার দিক থেকে প্রশ্ন, আম, এই একই ব্যাপার, মানে আরেকটা পর্যবেক্ষণ, এবং সেটা ভেরি অবভিয়াস, সেটা হচ্ছে ফেলুদার গল্পে নারী চরিত্রের অনুপস্থিতি। নারী এসছেন কিন্তু খুব অল্প ক্ষেত্রে, তাও মা, মানে তোপসের মা কিংবা ফেলুদার কাকিমা এই ভূমিকাতে, এবং আরো দু একবার আরো এসছে হয়তো। ফেলুদা জটায়ু দুজনেই কিন্তু অকৃতদার। হুম। সত্যজিৎ কি এখানে গড়পড়তা সাধারণ বাঙালির বাঙালির মতোই, যে বাঙালি নেতাজি সুভাষচন্দ্রের বিবাহকে কোনোদিন মনে প্রাণে স্বীকার করতে চায়নি, মানে স্বীকার করতে এখনো অসুবিধে হয়, মানে সাধারণ বাঙালির কথা বলছি। কিংবা ধরুন এই যে বিবেকানন্দের যে ব্রাহ্মচর্য এবং তাকেই একটা মহাপৌরুষের সাথে সংজ্ঞায়িত করা, আহ, এই এটা তো একটা টিপিক্যাল মিডল ক্লাস হিন্দু বাঙালির একটা তো, মানে আমি বলবো না অবসেশন, কিন্তু একটা তো পছন্দের জায়গা, যে অকৃতদার পুরুষ, সেটা একটা পৌরুষের ব্যাপার। যদি ফেলুদা বা জটায়ু বিবাহিত হতেন বা গৃহস্থ হতেন, তবে কি ফেলুদার কাহিনীগুলোতে কোনো খামতি হতো?
খামতি হতো কিনা তো বলতে পারবো না, কিন্তু এটাই আমি শেষের দিকে বলার চেষ্টা করছিলাম যে ধরুন মানে 60-এর বা 70-এর দশকে, মানে গত শতাব্দীর, বসে এইরকম একজনকে বাঙালি মধ্যবিত্তের হিরো বানানোয় একটা ইনসাইট ছিল, এবং নেসেসারিলি তার মধ্যে আমরা নেতাজি বা বিবেকানন্দ দেখছি কিনা জানি না, কিন্তু এটাই আমি বলার চেষ্টা করছিলাম যে বাঙালির যেটা মডেল অফ সাকসেস, পড়াশোনায় ভালো করবে, ভালো চাকরি করবে, বিয়ে থা করবে, ছেলেপুলে হবে, বিদেশ যাবে, আহ বা দেশে থাকলেও পয়সা করবে, বাপ মাকে দেখবে। ফেলুদা এগুলার একটাও নয়। ফেলুদা কি পড়াশুনো করেছে আমরা জানি না। ফেলুদা অথচ প্রচুর পড়ে, সিধু জাটার বাড়ি থেকে বই এনে এনে প্রচন্ড পড়ে, ফটোগ্রাফিক মেমরি। হ্যাঁ, মানে ভীষণ যে ডিপেন্ডেন্ট তা নয়, কিন্তু বড় লোক তো নয়, সেটাও আমরা জানি। বিয়ে করেনি, ফলে সেই হিসেবে মানে ধরুন একটু আহ, মানে বুকিশ ভাষায় বলতে গেলে এখনকার, মানে একটু তাত্ত্বিক ভাষায় বলতে গেলে, ফেলুদার মধ্যে কোনো রিপ্রোডাক্টিভ ফিউচারিটি নেই। অর্থাৎ মানে ফেলুদার ওইভাবে কোনো মানে একটা পোস্ট ফেলুদা ওই রকম ভাবে নেই, হি ইজ নট পারপেচুয়েটিং হিমসেলফ। কিন্তু সেই রকম একটা লোক যখন আমাদের আইডিয়াল হয়, তখন ইটস ইন্টারেস্টিং টু আস্ক, কারণ ঠিক ব্রহ্মচর্য কিন্তু ওই মানে ব্রহ্মচর্য ইন দ্য সেন্স যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওনার কোনো ওইভাবে সেক্সুয়ালিটি নেই, মানে সেক্সুয়ালিটির আলোচনা নেই, আছে হয়তো, কিন্তু দেখতে ভালো এইটুকু জানি। কিন্তু তার চেয়ে বেশি খুব একটা কিছু বলে না, 6 ফুট লম্বা এইটুকুই বলি, মানে শোনা যায়, আর ছিপছিপে গরম, তার চেয়ে বেশি খুব একটা কিছু এ নেই। কিন্তু এরকম একটা লোককে হিরো বানিয়েছে, এবং অ্যাকচুয়ালি মানে আহ, যে কোনো রকমের আহ, মানে ফেথ বা রিলিজিয়ান বা মানে এই সমস্ত কিছু থেকে ফেলুদা 7 হাত দূরে থাকে। হ্যাঁ, সেখানে কিন্তু এগেন মানে বিবেকানন্দ টাইপের ফিগারের সাথে একটা একটা ফারাক আছে। ফেলুদার মধ্যে অ্যাগ্রেশন নেই, এবং মানে কোনো সেই হিসেবে ফেলুদার কিন্তু কোনো স্কেলেটনস ইন দ্য ক্লোজেট নেই। আবার যেহেতু মানে ছেলেপুলে নেই সেরকম ভাবে, মানে ফেলুদার মধ্যে যে আচ্ছা আমাকে অনেক পয়সা করতে হবে, আমাকে আমার ভবিষ্যৎ ভাবতে হবে, আহ, মানে তুই ব- বয়সকালে কি হবে রে তোর, ওই রকম কোনো চেতনাও নেই। সেরকম একটা লোক যখন এতদিনের একটা হিরো হয়, তখন এটা তো মানে ভাবার বিষয় যে আচ্ছা হোয়াট হোয়াট ইজ দি আইডিয়াল হিয়ার। এবং তার মধ্যে মহিলাদেরকে অসম্মান করারও কোনো এ নেই, মানে ওই যে যেমন নীলিমা দেবীর চরিত্র আছে বা শকুন্তলার কণ্ঠহারে একটুখানি হয়তো মহিলা চরিত্র এদিক ওদিক দেখা যায়। কিন্তু আমার এটা খুব ইন্টারেস্টিং লাগে যে একটা লোক, এবং এখানেও শার্লক হোমসের মতন একেবারেই না যে একটা ফেল লাভ ইন্টারেস্ট হয়েছিল, একদম কিচ্ছু সেরকম কিছু নেই, কিন্তু এ ফর জেনারেশনস লোকেদের হিরো। আর একেবারেই বড় মানে বড় মানুষই নেই, বেশিরভাগ সময় পায়ে হেঁটে ঘুরে বেড়ায়, ভীষণ পণ্ডিতও নয়। আহ তাহলে কেন, কোন কলেজে পড়েছে, মানে প্রেসিডেন্সি তো পড়েনি, এবং এই শোনা যায় যে আচ্ছা অমুক সময়কার বন্ধু, মানে আমরা কিন্তু একেবারেই মানে ফার্স্ট বয় নয় ফেলুদা। ফলে সেই দিক থেকে কোনো স্ট্যান্ডার্ড যেগুলো বাঙালিদের মার্কার, সেগুলো কিন্তু ফেলুদার নেই। অথচ তা সত্ত্বেও যেটা আছে সেটা হচ্ছে মেধা, একটা লেভেল অব্দি জেদ, অপথ্য স্নেহ, বাচ্চাদের সাথে কানেক্ট করার একটা ক্যাপাসিটি। তোপসে কিন্তু বাচ্চাদের বন্ধু নয়, ফেলুদা সবসময় বাচ্চাদের সাথে, মুকুল বলুন, আম, মানে সব বিবি, সমস্ত বাচ্চাদের সাথে কিন্তু কানেকশন হয় ফেলুদার। এই গুণগুলো আমার খুব রিমার্কেবল লাগে, এবং এগুলোকে একটা আইডিয়াল মানুষের মধ্যে, মানে এগুলোকে একটা আইডিয়াল হিসেবে প্রতিপন্ন করা, এইটা আমি বলবো সত্যজিতের একটা বিরাট অ্যাচিভমেন্ট এই এই চরিত্রায়নের মধ্যে দিয়ে। আপনার বাহ। এই প্রশ্নটার হয়তো ভালো করে উত্তর দিতে পারলাম না। না না, একদম ঠিক আছে। আম, অজস্র ধন্যবাদ। এবার তাহলে আমরা অডিয়েন্সের মন্ত্র, তুমি কি আম, একটু কোঅর্ডিনেট করবে?
হ্যাঁ, আমি একটা কোয়েশ্চেন পোস্টও করেছি। আম, তাহলে তো আপনি আগে মানে তিতাস এর কোয়েশ্চেনটা আপনি আনসার করে নিন, তারপরে আমার কোয়েশ্চেনটাতে আনসার করতে পারেন। না, আপনারটা আমি পড়েছি, তিতাসের সাথে তো কথা হবে, ফলে এটা একটুখানি তো সকলেই পড়তে পাচ্ছেন যে ফেলুদার। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন ধরুন মানে কতগুলো জিনিস না একটা ট্রান্সলেশন এনেবল করে, মানে যেমন ধরুন এই যে ব্যোমকেশের সত্যবতী এবং অজিতের যে সারাক্ষণ তাই নিয়ে ব্যোমকেশকে একটু টিজ করা, মানে কিছু কিছু যেগুলো খুব রেকগনাইজেবলি অ্যাডাল্ট এলিমেন্ট, হ্যাঁ, মানে প্রেম, ভালোবাসা, বিট্রিয়াল, এগুলো কিন্তু অনেক বেশি একটা জিনিসকে মানে যে কোনো আহ, মানে সাহিত্য বা সিনেমার মতন মাধ্যমকে অনেক বেশি কন্ডিউসিভ করে টু ট্রান্সলেশন। সেটাই আমি বলার চেষ্টা করছিলাম। ধরুন উইথ কমেডি, মানে ধরুন জটায়ুর মতন যে 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 কমিক ইয়ে, সেগুলো কিন্তু ট্রান্সলেট করা খুব কঠিন। এবং আমার নিজের মনে হয় যে এই যে ফেলুদার এক্ষুনি যেটা যে আলোচনাটা হচ্ছিল অনির্বাণের সাথে, ফেলুদার মধ্যে যেগুলো প্রাইজড কোয়ালিটি, ফেলুদার মেধা, ফেলুদার মানে ল্যাক অফ ইন্টারেস্ট ইফ ইউ উইল ইন ইন প্রপার্টি, ফেলুদার কোনো ইন্টারেস্ট নেই প্রপার্টিতে। মানে ব্যোমকেশের যেমন আমরা একটা গপ্প পাই, মেস থেকে উঠে যাচ্ছে একটা খুব ওয়েল অ্যাপয়েন্টেড সুন্দর একটা বাড়িতে, ফেলুদার কিন্তু সেরকম আমরা কিচ্ছু জানতে পারি না। কিন্তু সেইগুলো আমার মনে হয় মানে মেক্স ফেলুদা হার্ডার টু ট্রান্সলেট। শুধু হার্ডার টু ট্রান্সলেট না, মানে ভারতবর্ষে কলকাতা এই পশ্চিমবঙ্গের বাইরে নন বেঙ্গলি অডিয়েন্সেস অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্টার্ন অডিয়েন্সেস হ্যাভ নেভার টেকেন টু ফেলুদা। যে কারণে আমার মনে হয় যে Bomkesh is much easier সেই অর্থে to translate than Feluda can ever be. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার এটা স্পেকুলেশন, মানে এটা আমি একদম সেট ইন স্টোন বলছি না, এটা আমার হ্যাঁ, একটা স্পেকুলেটিভ উত্তর। হ্যাঁ, তিতাস। sure. হ্যালো। হাই। প্রথমেই আমি রচনার দিকে আশ্বস্ত করতে চাই যে আমি আমার চ্যাপ্টারে যা লিখেছি সেটা আবার এখানে নিয়ে আসবো না, কিন্তু আপনার একদম তিতাসও আমাদের শুরুতে ছাত্র, না, পরিষ্কার। হ্যাঁ, আহ, আপনার ছাত্র শুরুতে, ছিল, এখন পোস্ট ডক। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি শুরুতে যে কথাটা বললেন আর আপনি শেষে যে কথাটা বললেন, আমি এই দুটো একটু কানেক্ট করে প্রশ্নটা করতে চাই। শুরুতে যেটা বললেন যে শুধুমাত্র চিলড্রেন্স লিটারেচার নয়, কখনোই নয়। এবং শেষে আপনি যেটা বললেন যে এক ধরনের সিটিজেনশিপের প্রশ্ন আছে এখানে। আমি কিছুটা এইটাই একদম অন্যভাবে একটা আনতে চেয়েছিলাম আমার লেখাতে, কিন্তু সেটা পরের কথা। আহ, আমি ভাবছিলাম যে যখন আমরা 60-70s-এ সিটিজেনশিপ বলি, তখন অনেক কিছু মাথায় আসে ইন্ডিয়ার হিস্টোরিক্যাল কনটেক্সটে। এবং আহ, কখন কি আইডিয়াল হবে, কারণ এই ফেলুদার চরিত্রে যে আলোচনাটাও হলো যে খুব আইডিয়ালিস্টিক, সেটা এমন নয় যে আনপ্রেসিডেন্টেড, আগে একটা ফিজিক্যাল কালচার থাকতেই পারে বা যাই হতে পারে, কিন্তু একটা আইডিয়ালিস্টিক। কিন্তু কখন কি আইডিয়াল তৈরি হবে সেটাও খুব ইম্পর্ট্যান্ট। এবার এই এই কথার দরুন আমি ভাবছি ঠিক এই সময় অফকোর্স সত্যজিৎ নিজেও তার একটা ওই ক্যালকাটা ট্রিলজি যদি আমরা বলি, সেটা করছে প্রতিদ্বন্দ্বী সীমাবদ্ধ জন, এবং সেখানেও যে ইউথ ফিগার এবং মোটামুটি একই বয়সী লোকেরা যা করছে, আহ, এবং তার বাইরে কলকাতায় যে নকশালবাড়ি এবং ফেলুদা ঠিক সেই কাজগুলো করে যেগুলো কলকাতায় হয়তো হচ্ছে না, ঠিক ওই বয়সের দাদারা যেগুলো হয়তো করছে না। পলিটিক্সে অ্যাক্টিভলি তোপসেকে আনছে না, অ্যান্টি স্টেট কাজ করছে না। তো আপনি এই ওনার এই তিনটে ক্যালকাটা ট্রিলজি, আমি লুজলি বলছি, এই তিনটে সিনেমা উনি করছেন, একই দিক থেকে ফেলুদাও লিখছেন। এবং নান অফ দিস আর ক্রিটিসিজমস, মানে প্রতিদ্বন্দ্বিতা তো উনি ক্রিটিসাইজ করছেন না ওই ওই ধরনের অ্যাক্টিভিটি, বরং একটা এনকারেজমেন্টই আছে। তো এই দুটো সিমিংলি কন্ট্রাডিক্টরিনেস কি আপনার আদৌ কন্ট্রাডিক্টরি মনে হয়? এবং এই এই ফেলুদার কনস্ট্রাকশনটাকে কি একটা ওয়াইডার কলকাতার হিস্টোরিক্যাল কনটেক্সটের রেসপন্স হিসেবে আপনি দেখেন? এটুকুই। থ্যাংক ইউ। এবং অ্যাকচুয়ালি তুমি হয়তো আমার চাইতে অনেক বেশি পরিষ্কার করে এই শুধুই চিলড্রেন কথাটা বলে এখন উপকার করলে। ধরো সত্যি সত্যি যদি ফেলুদা আর সিদ্ধার্থ প্রতিদ্বন্দ্বীর, আমরা যদি বলি যে আচ্ছা
ষাট 70-এর দশকে সত্যজিৎ এই দুটো ইউথ ফিগার তৈরি করছেন। হ্যাঁ, তাহলে এবং দুটো তো একেবারেই এক নয়। মানে সিদ্ধার্থই বলো বা সোমনাথ বলো, জন অরণ্যের, এরা সবাই আম, শিক্ষিত বেকার। ফেলুদা সেখানে গিয়ে প্রাইভেট ডিটেকটিভ হয়েছে। হ্যাঁ, কিন্তু এটাও ঠিক যে, এবং এটাই আমি বলার চেষ্টা করছিলাম যে সোমনাথ বা সিদ্ধার্থর মধ্যে নেহরুভিয়ান ড্রিম একেবারে শ্যাটার করে গেছে, ফেলুদার মধ্যে করেনি। সেই ড্রিমটাকেই এখনো আপহোল্ড করা হচ্ছে, এবং আমি বলবো যে দুটোর সংমিশ্রণ হচ্ছে সত্যজিৎ। সত্যজিতের মধ্যে ওই ওই ক্রিটিসিজমটাও ভীষণভাবে আছে যে আচ্ছা, আমাদের যে ট্রিস্ট উইথ ডেস্টিনি হয়েছিল ওই মিডনাইটে 15 আগস্ট, সেটা গেছে, এবং সেটা আমার মানে এই শিক্ষিত মধ্যবিত্তকে যা প্রমিস করেছিল দিতে পারেনি। আবার তার মানে এই নয় যে গিয়ে আমরা বেকার ল্যাব জ্বালিয়ে দেব। এবং মানে তার মধ্যেও কেউ কেউ আছে যারা পড়াশুনো করতে চায়, যারা এক ধরনের মানে মেধার কাল্টিভেশন করতে চায়, যাদের মধ্যে এক মানে তখনও অত মানে নৈরাশ্য এবং নৈরাজ্য দুটোই মানে অত সে একভাবে আসেনি। এবং আমি বলবো যে মানে ফেলুদা হচ্ছে টু সাইডস অফ দ্য সেম কয়েন, উইচ ইজ বেঙ্গলি ইউথ। ইটস নট দ্য বেঙ্গলি চাইল্ড, ইটস অ্যাকচুয়ালি বেঙ্গলি ইউথ। এটাই মানে তুমি তোমার প্রশ্নটার ফলে এটা আমার মানে আরেকটু বলতে সুবিধা হলো, কিন্তু এটা বলার চেষ্টা করছিলাম। থ্যাংক ইউ। জয়দীপ। হ্যাঁ, খুব ভালো লাগলো। আহ, আপনি যেগুলো বললেন খুব অত্যন্ত মনোজ্ঞভাবে আলোচনা হলো একটা। আর আমার একটা কথা বলার ছিল, যেটা হচ্ছে যে সত্যজিতের এই যে নারী চরিত্রের ব্যাপারটা, এটা আমার মনে হয় সত্যজিতের একটা ওনার নিজের রচনা যেগুলি, সেখানে তার প্রায় 99%ই আমরা কিন্তু নারীকে পাই না বললে হয়। একমাত্র পিকুর ডায়েরিতে আমরা পাই, যেটা উনি একটা ফরাসি ছবির জন্য করেছিলেন। আমি যদি ছোটদের জন্য যেগুলো অন্যান্য লেখা, তারিণী খুড়ো বা প্রফেসর শঙ্কু বা প্রফেসর শঙ্কুর যে বাড়িতে যিনি যিনি কাজ করেন থেকে শুরু করে, মানে পুরো ব্যাপারটাতে, এবং ছোট গল্পের মধ্যেও ওই 12-1 ডজন গল্প সব জায়গাতেই যেগুলোতে আমরা দেখি মোটামুটি একজন হয়তো সেখানে তাদের সোশ্যাল ইকোনমিক ব্যাপারটা অন্য। তারা হয়তো কেউ চাকরি করছেন করে বাড়ি ফেরার পথে রোজ একটা গোয়েন্দা গল্প পড়ে নিয়ে বাড়ি ফেরেন, তারপরে তিনি একটা কোথাও বেড়াতে যাচ্ছেন, গিয়ে ঘটনা ঘটছে। সব জায়গা থেকে আমরা কিন্তু নারী বর্জিত ব্যাপারটা কিন্তু তার লেখাতে, যেরকম বললাম, অত্যন্ত ভাবে ছড়িয়ে আছে। তো আমার মনে হয় ফেলুদা সেখানে হয়তো এক্সেপশন নন, লালন বাবু বা ওই ব্যাপারটা। এটা আমার একটা অবজারভেশন। আর দ্বিতীয় আরেকটা অবজারভেশন ছিল আমার, যেটা হচ্ছে যে ওনার নিজের সৃষ্ট যে সমস্ত লেখা, সেখানে কিন্তু উনি রাজনীতি থেকে অনেক দূরে চলে গেছেন। প্রতিদ্বন্দ্বী সুনিতা মৌলির লেখা, আম, তো সেখানে ওই লাইনটা যে ধৃতিমান যখন বলছেন সবচেয়ে ইন্টারভিউতে গিয়ে যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি হয়েছে বলুন, তাকে জিজ্ঞেস করা হচ্ছে তা ওই চাঁদে গেছে না ভিয়েতনামের যুদ্ধ, এই নিয়ে যে কমেন্টটা, তখন তাকে বলা হচ্ছে আপনি কমিউনিস্ট। এটা, এই উক্তিটা আমি যতদূর জানি সুনীলামুলির এতে ছিল না, ওটা উনি নিজে ইনসার্ট করেছেন ওই লাইনটা, আপনি কি তবে কমিউনিস্ট, ওই লাইনটা যেটা ইন্টারভিউ বোর্ড বলবে। হয়তো ওইটুকু আমি বলতে পারি। তাই আমাদের মনে হয় হয়তো সেই লেভেলে গিয়ে, আমিও অত লেভেলের ডিটেলসে জানি না যে কোনটা ওনার নিজস্ব বচন এবং কোনটা অরিজিনাল টেক্সটে ছিল। সেখান থেকে হয়তো কিছু কিছু ধারণা পাওয়া যেতে পারে। আবার আমরা এটাও দেখি যে উৎপল দত্তকে একবার যখন অ্যারেস্ট করা হয় আমলে, উনি ইন্দিরা গান্ধীকে বলেন যে এটা একটা ডিসগ্রেস হচ্ছে। আবার ইন্দিরা গান্ধী ওকে বলেন যে আমার বাবার জন্য পরবর্তীকালে একটা ছবি করার জন্য উনি সেটা ডিক্লাইন করেন। তো ওটা মানে অদ্ভুত রকমের আমরা কন্ট্রাডিকশন গুলো দেখতে পাই। কিছু জায়গায় আমরা হয়তো জেনারেলাইজ করতে পারি নারী চরিত্রের ব্যাপারটা, বা কিছু কিছু জায়গাতে আমরা ঠিক যেন বুঝে উঠতে পারি না যে উনি কি চাইছেন। তো আপনি এটা খুব সুন্দরভাবে বললেন যে ধরুন সত্যজিতের নারী চরিত্রগুলো, যে বিশেষ করে যেগুলো না নিজের আহ, মানে যেগুলো না নিজের স্ক্রিপ্ট বা নিজের স্টোরি, সেখানে তুলনামূলকভাবে একভাবে ডেভেলপড নয়। মানে আমার অ্যাকচুয়ালি সত্যজিৎ রায়ের নারী পুরুষ নিয়ে আমি লিখেছি, এবং আমি এইটাও লিখেছিলাম, আপনার কথা শুনে ভাববো আরো, কিন্তু আমি এটা লিখেছিলাম যে
মানে ওনার আগের দিকের যে ছবিগুলো, মানে অপু ট্রিলজি, দেবী, চারুলতা, এবং তারপর পরবর্তীতে ঘরে বাইরে, কিন্তু ধরুন মানে একদম আর্লি ফেজের যে ছবিগুলো চারুলতা অবধি, বেশিরভাগই তো মানে বেঙ্গলি লিটারারি জায়েন্টদের কাছ থেকে অ্যাডাপ্টেশন, এবং সেখানে কিন্তু অনবদ্যভাবে নারী চরিত্র আছে, মানে অসম্ভব পেনিট্রেটিং ভাবে, এবং সেখানে কোনো মানে আহ কি বলবো, মানে খুব ক্লিয়ার ভাবে আছে, মানে ধরুন কি মানে কোনো সন্দেহের অবকাশ থাকে না যে আচ্ছা এরা কি ভাবছে, এরা কি করছে, মানে সর্বজয়াকে কি মোটিভেট করে বা চারুকে কি মোটিভেট করে আমরা খুব পরিষ্কারভাবে জানি। এ- কিন্তু যেটা এই মানে যখন থেকে উনি সেই সময় অত প্রতিষ্ঠিত নন এরকম অথারদের অ্যাডাপ্ট করছেন, শঙ্কর, সুনীল, কারণ এরাও তখন অনেক উঠতি, তখন থেকে কিন্তু উনি খানিকটা মানে ধরুন অপর্ণা আহ, অরণ্যের দিন রাত্রিতে কি ভাবছে, ওকে কি মোটিভেট করছে আমরা কিন্তু অত জানি না। প্রতিদ্বন্দ্বী বা জন অরণ্য মানে বা সীমাবদ্ধ এই চরিত্রগুলো, মানে মেয়ে চরিত্রগুলো কিরকম একটু অতটা মানে অতটা ট্রান্সপ্যারেন্ট এন্ড ক্লিয়ার না। আর এরা স্ক্রিন টাইম অনেক কম পায় কম্পেয়ার টু দ্য পুরুষ চরিত্র। এবং আমার নিজের, এটা আমি লিখেছি, এটা আমি মানে আমার বলায় আমি কিছু নতুন বলছি না, কিন্তু মানে এটা নিয়ে আমি ভেবেওছি, লিখেওছি। আমার কিরকম মনে হয় যে সত্যজিৎ রায়, যেটা তিতাসকেও বলার চেষ্টা করছিলাম, উনি এই সময় এসে উনি সত্যি একটা কন্ট্রাডিকশনের মধ্যে পড়েছেন। কারণ এই সময়কার ইউথ, যাদের থেকে উনি বয়সে কিন্তু অত বড় নন, মানে হি ইজ প্রিটি ক্লোজ টু দ্যাম ইন এজ, কিন্তু মাঝে মাঝে একটা এরকম ভাব হয় ওয়েন হি ডাজন্ট ফুলি গেট দ্যাম, এবং ছবিগুলোতে কিন্তু সেই সেই সম্পূর্ণ বুঝতে না পারাটাই উনি তুলে ধরেন। মানে হি ইজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য স্লাইড ইনটু করাপশন, হি ইজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড যে আচ্ছা কিসের থেকে আমার মানে একটা জাস্ট নৈরাশ্য হতে পারে, কিসের থেকে আমার হোপলেস লাগতে পারে। এই শহরে যখন মানে ওই ওপর টাটা সেন্টারের ওপর থেকে যখন সিদ্ধার্থ ওই মিছিল দেখছে, অথচ চাকরি নেই, মানে তখন আমার মনের অবস্থা কি। এখন তার পাশাপাশি উনি একটা ফেলুদা তৈরি করছেন, কিন্তু দুটো নিয়েই তো তখনকার সমাজ, তাই না? মানে এবং কারণ তখন তখন থেকেই তো ইন সাম ওয়েজ, মানে এক্স্যাক্টলি তখন থেকে কিনা জানি না, কিন্তু ওই সময় থেকে তো একটা সিরিয়াস বেঙ্গলি ব্রেন ড্রেন শুরু হয়। এবং অনেক মানে অনেক ছেলে মেয়ে ওই সময় থেকে বাইরে পড়তে যেতে শুরু করে, মানে বাইরে মানে আমি শুধু ভারতবর্ষের বাইরে বলছি না, কলকাতার বাইরে পড়তে যেতে শুরু করে। ওটা একটা খুব ওয়াটারশেড মোমেন্ট, এবং সত্যজিৎ রায়ের মধ্যে কিন্তু ওটার ওই মোমেন্টটাকে সেলিব্রেট করার কিছু নেই। ওয়ারেজ অপু ট্রিলজির শেষে মানে when অপু ওর ছেলেকে নিয়ে মানে ইনটু দ্য হরাইজন হেঁটে যায়, একটা হোপফুলনেস আছে। এমনকি আমি বলবো মুকুলের মধ্যেও একটা হোপফুলনেস আছে, ছবি মানে চলচ্চিত্রের মুকুল, কিন্তু কন্ট্রাডিকশন ছাড়া তো কমপ্লেক্সিটি হয় না। ফলে আমার নিজের মানে ব্যক্তিগতভাবে 60-70-এর দশকের ছবিগুলো আমার ওনার প্রথম দিককার ছবির চাইতে ওই জন্য অনেক বেশি ভালো লাগে, অরণ্যের দিনরাত্রি থেকে জন অরণ্য অবধি। এবং ফেলুদাকে আমি ঠিক তার মধ্যে নিয়ে গিয়ে ফেলছি, সেই জন্য আমি ফেলুদাকে শিশু সাহিত্য থেকে একটু ডিস্টেন্স করতে চাইছিলাম। কতগুলো প্রশ্ন আছে শ্যামল রায় এবং সৌরভ চট্টোপাধ্যায়। আম, আমি শ্যামল, তাহলে আমি একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আপনাকে জানাতে চাই এবং সবাইকে জানাতে চাই আর কি। সেই পার্সপেক্টিভটা হচ্ছে যেখানে অনেক ডিসকাশনস হয়েছে যে আপনি যেরকম ফেলুদাকে সরাতে চাইছিলেন চিলড্রেন্স জনরা থেকে, যে অ্যাডাল্ট জনরাতে আসার বা আর কি এতে। তো আমি একটা জাস্ট অ্যানেকডোটাল একটা কথা বলি, তারপরে আমি বলছি আমার প্রশ্নটা। হুম। আমার মেয়ে এখানে জন্ম, এখানে বড় হয়েছে, 30 বছর বয়স। মেয়ে বাংলা পড়তে পারে, মানে বাংলা কথাবার্তা ভালোই বলতে পারে, বাংলা পড়তে পারে ওই সাইনবোর্ড দেখার মতো, কিন্তু বাংলা উপন্যাস পড়ার ওর সামর্থ্য নেই। হুম। মানে ওর ধৈর্য নেই বলা যেতে পারে। অ্যাভিড রিডার, খুব মানে প্রচণ্ড বই পড়ে। আম, প্রতি কটা ধরুন এবং ডিটেকটিভ বই ওটা মানে ইয়ে আর কি, খুব পছন্দ। প্রতি মানে আগাথা ক্রিস্টির প্রত্যেক কটা বই পড়েছে, এবং ফেলুদা যতগুলো আমি ইংরেজি কিনে দিয়েছি সেগুলো পড়েছে।
তো একজনের সাথে আমার কথা হচ্ছিল আর কি করে যে, আর বাই দ্য ওয়ে মানে পেশায় ইঞ্জিনিয়ার, সুতরাং এসব মানে লিটারেচারের অত এ নাই, কিন্তু লিটারেচারেরও মানে ঝোঁক আছে খুব। জিজ্ঞেস করেছিলাম যে মানে তুই কি মানে ফেলুদা পড়ে কেমন লাগলো? ভালো মানে আর কি, ইজ নাইস। বললো যে তাহলে ভালো কেন লাগলো? ও প্রথম যেটা বললো সেটা হচ্ছে যে দ্য স্টোরিজ আর সিম্পল বাট ইটস নট ট্রিভিয়াল, দ্য ক্রাইমস আর ইজি টু সলভ বাট ইটস নট ট্রিভিয়াল টু সলভ, ইট ইজ দেয়ার অ্যান্ড হি হ্যাজ পসিবলি ডান ইট টু অ্যাট্রাক্ট দ্য চিলড্রেন। সত্যি কথা ভেবে দেখুন, 1965 সালে যখন করেছে মানে লিখেছে, উনি তো যে কোনো জায়গায় বার করতে পারতেন। আজকে যদি কি সাগরময় ঘাসকে বলছে আমি আর আপনার আনন্দ দেশের জন্য একটা দিতাম, ফেলুদা ওখানেই ছাপতে পারতেন। করেননি, উনি সন্দেশে দিয়েছেন। বিকজ টার্গেট ওয়াজ দ্য চিলড্রেন্স। আপনি 4বার না 5বার বলছেন যে ইটস নট দ্যাট যে মানে চিলড্রেন্স বই খারাপ মানে আর কি, এতে আই আই ডোন্ট নিড অ্যাপোলজেটিক, কিন্তু মানে উনি সবসময় সেটাই লিখে গেছেন। ফেলুদা সেই একই ভাবে রয়েছে যাতে ছোট ছোট মানে বাচ্চাদেরকে করতে পারে, অ্যাট্রাক্ট করতে পারে। এবং আই থিঙ্ক যে ফেলুদাকে যদি কম্পেয়ার করুন আর কি এতে যে মানে সিনেমার সাথে সত্যজিৎ রায় কম্পেয়ার না করে, সত্যজিৎ সিনেমা বাদ দিল বাংলা সাহিত্যে বেঁচে থাকতো। তার লেখার ছোট গল্প অসামান্য। এবং যদি কেউ ভালো, উনি নিজে যদি, আমার তো মনে হয় উনি নিজে যদি সেগুলোকে ট্রান্সলেট করতেন, তাহলে ডেফিনেটলি বুকার প্রাইজ মানে নোবেল প্রাইজ ছেড়লাম, বুকার প্রাইজ বা এরকম প্রাইজ অনায়াসে পেতে পারতেন। এখন চিন্তা করে দেখুন যে উনি যে গল্প লিখেছেন এগুলো করছেন বেশিরভাগই কিন্তু ছোটদের জন্য। সুতরাং সেইভাবে ভেবে দেখলে সত্যজিৎ রায় ফেলুদা কেন বড়দের জন্য লিখতে যাবে? আমার তো মনে হয় সবসময় ছোটদের জন্যই লিখেছে। কিন্তু যেহেতু মানে উনি তো মানে কি বলবো যে তার মানসিকতায় হয়তো সব পুরো ছোট করা খুব ডিফিকাল্ট, সেই জন্য বড়দের গল্প লিখেছে। যেমন রবীন্দ্রনাথ ছোটদের গল্প লিখতে পারেননি, ওই এক সে লিখেছেন, তাও এত কমপ্লিকেটেড বড়দের মানে হয়ে গেছে যে ওটাকে ছোট গল্প করা অন্যায় হবে। আমার তো মনে হয় দ্যাট ইজ হোয়াট শি ওয়ান্টেড টু রাইট, দ্যাট ইজ হোয়াট হি ডিড, অ্যান্ড ওয়াই শুড বি শাই অ্যাওয়ে ফ্রম দ্যাট? Oh, I'm not shying away from it at all. To be clear, আমি এই এই, শিশু সাহিত্য, আহ, কিশোরদের জন্য লেখা ইত্যাদি, এখানে আমি আগেও ওর কথা বলেছি, তিতাস বোস বলে একজন আছেন, ক্যামেরা অফ করে বসে আছেন, কিন্তু ও এখন আমাদের ইউনিভার্সিটিতেই আমার সাথে কাজ করে এবং শিশু সাহিত্য নিয়ে কাজ করে। এবং ওর কাজে একটা জিনিস আমি শিখেছি, খুব বড় করে উঠে আসে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমরা না শিশু অ্যাডাল্ট আলাদা করব কি করে। কারণ অনেক সময় এই যে যেটা আপনি বললেন, আপনার মেয়েকে বইগুলো আপনি কিনে দিয়েছিলেন, আপনি আপনার ভাল লাগতো বলে ধরে নিচ্ছি কিনে দিয়েছিলেন, এখন তার মধ্যে অলরেডি একটা টেস্ট মেকিং প্রজেক্ট ছিল, আপনি একটা একটা কিছু আপনার মেয়েকে কমিউনিকেট করছিলেন। এখন অবভিয়াসলি একটা প্রশ্ন আছে যে ওয়াই ডিড শি টেক ইট, সেই টেস্টটা ও নিল কেন, মানে ফলে এই আমরা যখন মানে ডেজিগনেট করি না যে আচ্ছা দিস ইজ ফর চিলড্রেন, আপনি তারপরে আর একটা কথা বললেন দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, যে আচ্ছা সন্দেশে কেন ছাপলেন, দেশে কেন ছাপলেন না। এখন ভবিষ্যতে কিন্তু তারপরে উনি দেশেও চেপেছেন, সব হ্যাঁ, মানে একটা কি ফেলুদার দুটো, বাদশাহী আংটি রাইট। সন্দেশে বেরিয়েছিল। অ্যাগেন আই গ্রান্ট ইউ দ্যাট পয়েন্ট। এবারে আমি একটা কথা মানে যেটা বলবো সেটা হচ্ছে যে ধরুন হতেই পারে হি ইন্টেন্ডেড ইট ফর চিলড্রেন, আই ডু নট রিড ইট অ্যাজ চিলড্রেন্স লিটারেচার। কারণ একবার একটা জিনিস যখন কারুর একজন অথারের হাত থেকে বেরিয়ে যায়, তারপরে কিন্তু যে পড়ছে তার উপর মানে খানিকটা নির্ভর করে। এবং আই ডোন্ট টেক ইট এজ চিলড্রেন্স লিটারেচার ফর অল অফ দ্য থিংস যেগুলি এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম। কারণ এখানে হ্যাঁ একটা লেভেলে আপনি বলতে পারেন যে আহ, একটা একটা ক্রাইম হলো, মানে একটা আংটি চুরি গেল বা ওই গণেশ মূর্তি চুরি গেল, এবং সেটার মধ্যে আপনার মেয়ে খুব সুন্দর করে বলেছে যে ইটস নট ট্রিভিয়াল। হুম, মানে দে আর সিম্পল বাট নট ট্রিভিয়াল, উইচ অফেন ইজ, ইটস এ ভেরি নাইস ওয়ে অফ ডিসক্রাইবিং আ জিনিয়াস। আবার এটাও ঠিক যে ধরুন ওই ওয়াই ইট ইজ নট ট্রিভিয়াল বোঝাতে গিয়ে আমি সেটাকে একটা অনেক একটু বড় প্রেক্ষাপটে ফেলার চেষ্টা করছি, এবং সেখানে আমি বলার চেষ্টা করছি যে ওই সময় কনটেক্সচুয়ালি কি হচ্ছে সেটা ম্যাটার করে। এবং কিসের মানে ফেলুদা তো আফটার অল একটা বাঙালি ইউথফুল ফিগার, এবং সেই সময় বাঙালি ইউথের মধ্যে কি হচ্ছে, তার মধ্যে ওকে, এবং কেন ও একটা হিরো হচ্ছে সেইটা বুঝতে গেলে, এবং কেন আমরা ফিরে ফিরে যাই ফেলুদার কাছে, মানে সেটা তো মানে অনেকটা সত্যজিতের রচনা শৈলী, আবার
তার থেকে গভীরতর একটা কিছু আছে, মানে এবং সেখানে কিন্তু আমি খানিকটা একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলার চেষ্টা করছিলাম অফ রিডিং ফেলুদা, যে ফেলুদা আমাকে 60-70-এর দশক সম্বন্ধে কিছু একটা বোঝায়। তার মানে এই নয় যে আর একজন যে পড়ছে তাকেও সেই একই জিনিস বুঝতে হবে, কিন্তু শিক্ষক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে তাকে সেই জিনিসটা লিস্ট চিনতে শেখানো বা আইডেন্টিফাই করতে শেখানো। তারপরে সে বলতেই পারে যে না, কিন্তু রচনা দ্যাট ওটা আমার সব থেকে অ্যাট্রাকটিভ ফিচার লাগছে না, আমার অন্য অমুক জিনিসটা লাগছে। আজকে আমি বলার চেষ্টা করছিলাম যে আমার কেন কেন আমি এই বইগুলোতে ফিরে ফিরে যাই, অ্যান্ড কোন আমিটাকে আমি পাই ইচ টাইম আই গো ব্যাক টু দ্যাট বুক। অ্যান্ড যে আমিটাকে পাই সেটা কিন্তু একটা মানে বেঙ্গলি ইউথফুল আমি, এবং সেই ইউথ ফিগারটা ফেলুদা আমার আমার জন্য মানে ইলাবোরেট করেন আর কি, ইফ দ্যাট মেক্স এনি সেন্স। মানে ফলে এটা অন্যভাবে বলতে গেলে হতে হতে পারতো যে মানে আমার ফেলুদা। থ্যাংক ইউ। সৌরভ, তিতাস ফাইনালি ওর মুখটা রিভিল করেছে, কিন্তু আমি ওই জন্য একটুখানি সাবধানে বলছিলাম এভরি টাইম আই সেড শিশু সাহিত্য নয়, কারণ আমি জানি আমি পরে একটা লেকচার শুনবো এটা নিয়ে। আহ সৌরভ। হ্যাঁ, আমার দুটো কথা বলার। প্রথমত, এই নারী চরিত্র নিয়ে যে আলোচনাটা হচ্ছে, সেখানে আমার মনে হয় দুভাবে দেখা যেতে পারে। এক, যদি সত্যজিৎকে নিয়ে আলোচনা করতে হয় তাহলে একটু মানে শুধু লেখক সত্যজিৎ কেন, তাহলে সম্পাদক সত্যজিৎ এবং ইলাস্ট্রেটর সত্যজিৎকেও আলোচনায় আনতে হবে। সেখানে বড় প্রমাণ হলো নলিনী দাসের যখন গন্ডালু হচ্ছে, গন্ডালু তো সেই সময়ের একমাত্র মেয়ে চরিত্র, যে গোয়েন্দা মানে চারজন, সেখানে সত্যজিৎ যখন ইলাস্ট্রেট করছেন সেখানে কিন্তু খুব মানে আমার চোখে অন্তত, যে ছবি দেখতে ট্রেন্ড নয় সেই চোখে ধরা দিচ্ছে, কিন্তু সাধারণ পাঠক হিসেবে খুব গ্রেসফুলি উনি আঁকছেন। ফলে ওই ওই নকশাগুলোতে ওই ছবিগুলোকে দেখলে কিন্তু সত্যজিৎ আহ, মেয়ে গোয়েন্দাদের কিভাবে দেখছেন সেটা হয়তো একটা দিক পাওয়া গেলেও যেতে পারে। এটা এক। দ্বিতীয়ত, সেই আর যদি ব্যক্তি সত্যজিৎ বাদ দিয়ে একটু দেখি সেক্ষেত্রে প্রেক্ষিতটা দেখতে হয়। এবার আমার কথা হচ্ছে, তখন আর কি কি লেখা হচ্ছে, ধরা যাক আমাদের আশাপূর্ণার এই লীলা মজুমদারের গুপি পানু যদি দেখি, বা তারপর শক্তিপদ রাজগুরুর পটলা, শ্যামল বাবুর সাধু কালাচাঁদ, বা গোগোল, পিন্ডিদা, রিজুদা, হেমেন বাবুর যে জয়ন্ত মানিক, মানে আহ, কিরা, আমার তো কিছুই মনে পড়ছে না যেখানে আদৌ, মানে এমন কোনো কিশোর সাহিত্যই মনে পড়ছে না যেখানে আদৌ নারী চরিত্র বা মেয়ে গোয়েন্দা বা সেগুলো খুব প্রমিনেন্ট ভাবে ফিচার্ড হয়েছে। একমাত্র ব্যতিক্রম গন্ডালু, সেই গন্ডালুকে স্থান দিল কে? সত্যজিৎ রায় সম্পাদক হিসেবে সন্দেশ পত্রিকায়, এবং তার চিত্রায়ন করলেন কে? সেই সত্যজিৎ রায়, যেটা আর কোনো অন্যরকম পাশাপাশি এর কোনো তুলনা আমি খুঁজে পাচ্ছি না। ফলে হুম। আমার মনে হয় আলোচনায় এই দিকগুলো এলে তাহলে একটু বেশি গভীরে যাওয়া যায় হয়তো। এইটা মানে একটা দিক। তোমার পয়েন্টটা হ্যাঁ, হচ্ছে তার মানে যে এমনিতেই মেয়ে নেই, ফলে সত্যজিৎকে কেন এক্সেপশন করা হচ্ছে? হয় এটা, হয় এটা। আর যদি অন্যরকম ভাবে দেখতে হয় তাহলে সত্যজিৎকে সম্পাদক হিসেবেও দেখতে হবে, যে নিজের পত্রিকায় একটা মেয়ে চরিত্র, চারটে মেয়ে গোয়েন্দাগিরি করছে হোস্টেলে থাকা, সেটাকে স্থান করে দিচ্ছে এবং তার চিত্রায়নের দায়িত্ব নিচ্ছে, এবং সেই ইলাস্ট্রেশন গুলোকে দেখতে হবে। সেটা কিন্তু অন্যরকম। এই একটা কাণ্ড যেটা ঘটছে সেটা কিন্তু আর কারুর হাত ধরে হচ্ছে না, একমাত্র সত্যজিতের হাত ধরেই হচ্ছে। হয় এই দিকটা, না হলে কেউই করছে না, অতএব সত্যজিৎ করছে না। এইটা একটা বলার। আর দ্বিতীয় যে কথাটা বলার, এই শ্রেণী চরিত্র, ফিউডাল ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গে, সেখানে হচ্ছে যে ওই আপনি শুরুতে গান বাজনার কথা বলছিলেন তো, সত্যজিৎ কিন্তু স্ট্র্যাটেজি তোমার হিসেবে কথাই সঙ্গীতের, বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটাই বলছি। সত্যজিৎ কিন্তু স্ট্র্যাটেজি হিসেবে সঙ্গীতের রেফারেন্সও খুব ব্যবহার করছেন শ্রেণী চরিত্র তুলে ধরতে। মানে ওই বোসপুকুরের খুন খারাপি হোক, সমাদদারের চাবি হোক, বা শকুন্তলার কণ্ঠহার আরো ভালো একটা উদাহরণ। বিভিন্ন সময় বা সিনেমার মধ্যে জয় বাবা ফেলুনাথে যেরকম কাশিতে নানা গান বাজনা ঠুংরি টুংরির অনেক প্রসঙ্গ আসছে, এবং বোসপুকুরে খুন খারাপিতে তো ওই জটায়ুকে মোৎসার্ট বেথোভেনের উচ্চারণ কেমন হবে, সেই সব কটা এই মোটামুটি এই গল্পগুলোতে মিউজিকের রেফারেন্স যেভাবে আসছে, হুম। সেইগুলো থেকে কিন্তু শ্রেণী চরিত্র কিভাবে তৈরি হচ্ছে সত্যজিতের চোখে, আহ কেমন ভাবে
মানে উচ্চ বর্গীয় সংস্কৃতির আহ আদান প্রদান হয়, বিনিময় হয়, সেটা হয়তো একটা আলোচনা করা যেতে পারে কখনো। তো তোমার এইটা, প্রথমটা হ্যাঁ, তো প্রথমটা নিয়ে একটু। কমেন্ট, এবং আমি সম্পূর্ণ আমি একমত তোমার সাথে যে এটা হয়তো, এবং দেখো মানে সত্যজিৎ যেমন, অ্যাগেন আমি মানে ফিল্মে ফিরে আসছি কারণ ওখানে মানে এগুলো নিয়ে উনি বেশি লিখেছেন। উনি যেমন কি করে ইন্টিমেসি দেখাতে হয় মানে হি সেড ওয়ান থিং হি ইজ আনকমফোর্টেবল উইথ ইজ শোয়িং ইন্টিমেসি অন স্ক্রিন। দ্য রিজন আই ইভেন রেজ ইট ইজ বিকজ এটা হয়তো একটা ওই সময়কার বাঙালি পুরুষদের জেনারেলি একটা সমস্যা, মানে এটা এটা কিন্তু মানে যে কিভাবে কিভাবে একটা মেয়েকে আনবো। এবং অ্যাকচুয়ালি ইন্টারেস্টিংলি আমি যখন এই আম, ফেলুদার ওপর যখন লেখাগুলো লিখেছিলাম তখনই একটু ঘাঁটাঘাঁটি করে দেখেছিলাম যে প্রথম একজন বাঙালি মহিলা সরলাবালা দাসী বোধহয় তার নাম, শেখর বলে একটা ডিটেকটিভ চরিত্র তৈরি করেছিলেন, অনেক আর্লি 20th সেঞ্চুরি হবে। শি ওয়াজ রিয়েলি মানে মানে তার কিন্তু একটা মানে অদ্ভুত ধরনের পেট্রিয়ার্কাল অ্যাটিটিউড, যদিও একজন মহিলা লেখিকা। হ্যাঁ, ফলে মানে এই একটা মেয়ে বাড়ির বাইরে তাকে কিভাবে দেখানো হবে, এই গোয়েন্দা চরিত্র মানে প্রাইভেট আই বা মানে রাত বিরেতে এখানে ওখানে যেতে হবে, সেখানে কিন্তু একটা দীর্ঘদিন ধরে একটা ডিসকমফর্ট আছে। মানে এখন পোস্ট গ্লোবালাইজেশন অনেক মহিলা ডিটেকটিভ চরিত্র ইত্যাদি আসছে, কিন্তু সেখানে একটা থ্রেট অফ ফিমেল সেক্সুয়ালিটি আর ফিমেল সেক্সুয়ালিটি আন্ডার থ্রেট, এই ব্যাপারটা সবসময় আছে। এবং সেটা হতে পারে একটা কারণ যে এই গোয়েন্দা কাহিনী বা মানে এই গল্পগুলো ইউজুয়ালি মহিলা বর্জিত হয়। তোমার সেকেন্ড পয়েন্টটা এখানে আই থিঙ্ক ইউ আর শোয়িং ইউর কার্ডস ইন সাম ওয়েজ, সেখানে আমি তোমার সাথে বোথ এগ্রি করবো আবার ডিসএগ্রিও করবো। এবং ডিসএগ্রি করার জন্য লেট মি টেক অ্যান এক্সাম্পল, বোম্বাইয়ের বোম্বেটে, যেখানে সত্যজিৎ রায় জটায়ুকে সাহায্য করছে একটা হিন্দি কমার্শিয়াল ছবি লিখতে, এবং একদম প্রথম থেকে বলে দিচ্ছে এইটা হচ্ছে ফর্মুলা, 5টা গান থাকতে হবে, একটা ভক্তিমূলক, এইটা হওয়ার আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করাতে হবে, কান্নার রোল বয়ে যেতে হবে, যমজ ভাই যমজ ভিলেন অমুক তমুক। এখন তুমি ওটা একভাবে পড়তে পারো যে আচ্ছা তার মানে এরকম ফর্মুলা যখন মানে হি রিয়েলি নোজ মানে, এবং হি ইজ বিং হাইব্রাউ যে বম্বে সিনেমা কিরকম হবে। ফেলুদার অনেক গপ্পই আছে যে একদম সেই কান ফাটানো হিন্দি সিনেমার গান বাজছে তাই জন্য তোপসেকে বললো জানলাটা বন্ধ করে দে। এখন এটা কি নেসেসারিলি মানে একটা হাইব্রাউ মিডল ক্লাস সেন্সিবিলিটি কালটিভেট করা হচ্ছে, নাকি এটা একটা সচেতনতা দেখানো হচ্ছে যে আচ্ছা এই কালচারটা কিন্তু সাইড বাই সাইড এক্সিস্ট করে এবং এইটা অনেক বেশি মানুষকে ড্রও করে, এটা হচ্ছে পপুলার কালচার। সত্যজিৎ রায় কিন্তু মানে একেবারে ঋত্বিক ঘটকের মতন রোজ অ্যান্ড রোজ অফ ফেন্সেস নন। হি ইজ ভেরি অ্যাওয়্যার যে আচ্ছা বক্স অফিস না চললে আমার সন্দেশও চলবে না। এবং সেইখানে মানে ওনার কিন্তু একটা জেনুইন অ্যাটেম্প্ট আছে যে আচ্ছা বাঙালি মধ্যবিত্তকে আরো ওপেন করা, মানে বোম্বাইয়ের বোম্বেটেতে যেমন কনস্ট্যান্টলি একটা এনকাউন্টার আছে উইথ মানে লালমোহনবাবু একদম হতবাক হয়ে যাচ্ছে যে এটা কি কালচার, এটা কোথায় এলাম, এখানে কিরকম ফাইট সিকোয়েন্স হচ্ছে, বেড়ে ব্রুসলির মতন অমুক তুসুক, মানে এটা আমি কিন্তু ওটাকে অনেক বেশি অ্যাজ অ্যান ওপেননেস পড়ি টু টু সামথিং দ্যাট হি ইজ আনএবল টু ডু। এবং সেটা নিয়ে মাঝে মাঝে হ্যাঁ উনি তো লিখেছেন হোয়াট ইজ রং উইথ ইন্ডিয়ান ফিল্মস, সেখানে একটা মানে এক এক ধরনের হাইব্রাউ আছে। আবার এটাও আমি বলার চেষ্টা করছি যে সত্যজিৎ রায়ের মধ্যে কিন্তু একটা জেনুইন এমব্রেস অফ পপুলার কালচার আছে। এবং আহ, মানে সেখানে অনেক ক্লাসিক্যাল গানও থাকতে পারে, আবার এক মানে অনেক এখানে এক মানে অ্যাগেন অন্য অন্য নানান রকমের গান ইত্যাদি আছে। ফলে আই হ্যাভ আ স্লাইটলি মোর কমপ্লিকেটেড রিলেশনশিপ টু সত্যজিৎ রায়স কি বলবো ফ্যাশনিং অফ ক্লাস আইডেন্টিটি। হুম। আচ্ছা, আহ, অমৃতা সরকারের একটা প্রশ্ন আছে, আর তার আগে দুটো হাত ছিল, কিন্তু আচ্ছা একটু সময়ের দিকেও খেয়াল রাখবেন। আম, হ্যাঁ, মানে মানে আমরা আর ধরুন আপনার যতটুকু সময় আছে আর ধরুন 10 মিনিট ম্যাক্সিমাম নিই, ঠিক আছে, ঠিক যদি আছে, সব কিছু শেষ করে দেওয়া যায়। ওকে। তিতাস হাত তুলেছিলে তুমি, এতবার তোমার নাম করেছি, তুমি একটা লাস্ট ওয়ার্ড নিও। রাজস্বী, তারপরে অমৃতা অ্যান্ড অমৃতা সরকার, and তারপর তিতাস।
থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ দিদি এত ভালো আলোচনার জন্য। আমি আমারটা কোনো প্রশ্ন না, একটা সাজেশন চাইছি আপনার থেকে। আপনার বইতে আপনি লিখেছিলেন ওই ফেলুদাদের 50-তে যে আপনার ওই একটা বয়সে ওই তখন এনিড ব্লাইটন পড়ছেন কি আহ, আহ, ন্যান্সি ড্রিউ পড়ছেন, এবং পড়ার ক্ষেত্রে ইংরেজিটা অনেকটা এগিয়ে গেছে বাংলার চেয়ে। তো সেইটা আমাদের এখানে বুঝতেই পারছেন সবারই সিচুয়েশনটা অনেক আরো আরো দৃঢ়ভাবে সেরকম। শ্যামলদা যে কথাটা বললেন আমি হয়তো তার ঠিক 20 বছর পিছনে চলছি, আমার মেয়ের বয়স 11। তো ও খুব অনেক বই পড়ে এবং বাংলাও শিখছে, বলতে পারে, পড়ানো এবং লেখানোটাও শেখানো চলছে। কিন্তু শ্যামলদা যেরকম বললেন যে কখনোই যে ফ্লুয়েন্টলি পড়তে পারবে ইন দ্য ইমিডিয়েট ফিউচার সেটা তো দেখতে পাচ্ছি না, এবং তার ফলে এই গ্যাপটা বাড়তেই থাকবে। তো কিন্তু ফেলুদার ক্ষেত্রে এবং কিছু কিছু স্পেসিফিক এরকম চরিত্র বা বইয়ের ক্ষেত্রে আমি চাই যে এইটা না হোক। তো আমার সাজেশন যে চাইছি যেটা সেটা যে ইংরেজি কার্টুন গুলো কিনে দেওয়াটা বেটার নাকি সিনেমা দেখানোটা বেটার নাকি আমি পড়ে শোনানোটা বেটার, এই এই জায়গাটা আমি ঠিক জানি না। তো আপনার যদি কোনো সাজেশন থাকে যে কোনটা উড বি দ্য রাইট ওয়ে টু এক্সপোজ, যাতে বাবার মতো ভালোবাসাটা ফেলুদার প্রতি যেন মেয়েরও হয়। আমি এখানে, আপনি কি সুন্দর প্রশ্ন করলেন, এবং শ্যামলবাবু আগের এটা আমার কলিগ এখানে আছেন মন্দিরা ভাদুরী, উনি আমাদের বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ান। এবং আহ, এই প্রশ্নটা মন্দিরা আমার চাইতে বেশি ভালো উত্তর দিতে পারবে। আহ, কারণ মন্দিরা কিন্তু আমাদের আন্ডার গ্রাজুয়েটদেরকে একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে, অর্থাৎ মানে একদম অক্ষর পরিচয় থেকে ফাংশনাল লিটারেসি এবং আহ, মানে মন্দিরার ক্লাস থেকে এবং একদম অ্যাডভান্স লেভেল অব্দিও পড়ায়। এবং মানে ওরা শুরু করে একটা লেভেলে, এবং তারপরে কিন্তু ও আমাকে একবার বলেছিল আমার ক্লাস থেকে বেরোনোর আগে কিন্তু একটা রবীন্দ্রসঙ্গীত আমি শিখিয়ে দেবো। মানে এটা ঠাট্টা করে বলছি না, কিন্তু আমি সত্যি, আমার খুব প্রাউড লাগে মানে এই এই দক্ষিণ এশিয়া বিভাগে যে কাজ করি এবং আমাদের ডিপার্টমেন্টে যে ভাষা চর্চা হয়। এবং আপনি যেটা বললেন এটা সত্যি একটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের সকলের জন্য, শুধু বিদেশে নয় দেশেও। মানে আমার ভাইঝি, তার 11 বছর বয়স, তার ছোটবেলায় সে যত তত্তর করে বাংলা কবিতা, আহ, মানে অনেক কবিতাই খুব খুব ভালো করে বলতে পারতো, কিন্তু এখন এই ক্লাস 5-6-এ হয়ে এখন কিন্তু এই বাংলা মানে অলমোস্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। এবং এটা একটা চ্যালেঞ্জ। আমি আমি আমার থেকেও বেশি ভালো বলছি, ওই জন্য মন্দিরা উত্তর দিতে পারবে যে যারা প্রথম শিখছে, যাদের কাছে মানে যারা, আমরা এদেরকে অনেক সময় হেরিটেজ লার্নার বলি, তাদেরকে আমরা কিভাবে ড্র ইন করবো। ফলে আমি আমি জানি প্রশ্নটা আমাকে করা হয়েছিল, কিন্তু মন্দিরার হয়তো এখানে আমার চাইতে বেশি বলার থাকবে। তোমার কি মনে হয় মন্দিরা? আমি খুব ছোট করে বলি, এটা একটা ভীষণ একটা সমস্যার জায়গা, মানে একটা চ্যালেঞ্জের জায়গা আর কি। যেমন রবীন্দ্রসঙ্গীত ক্লাসে পড়ানো ভীষণ কঠিন। মানে এইটা একটা মানে সুর এবং কথা এবং সবকিছু এত দূরের। যেমন আমি দেখেছি যে জীবনে যত পূজা হলো না সারা, এই গানটাতে বাচ্চারা মানে যারা পড়ে আর কি, ফার্স্ট ইয়ার বলবো না, মানে টিনেজারের পরের যারা মানে ইয়েতে, তার হেসে ফেলে। মানে একটা কোথাও রবীন্দ্রনাথের যে গভীরতা সেইটা কালচারালি মানে ট্রান্সপোর্টেড হয় না। সে একই রকম ভাবে আমি তোমার কাছেও আমার এটা হয়তো পরে আমি তোমার কাছ থেকে সাজেশন নেব রচনা, যেটা হচ্ছে যে জটায়ু, এই যে সোনার কেল্লার মধ্যে যে মজার জায়গাগুলো আছে, মানে একদম ফার্স্ট ইয়ার থেকে অ্যাডভান্স লেভেলে যারা এইখানে বড় হয়েছে তাদের কাছে ইট ফলস ফ্ল্যাট। আর এটা হচ্ছে যে এটা মানে এটা সত্যজিৎ রায় করা উচিত হয়নি, ওরা মনে করে যে আম, তাং মত করো, এই হিন্দি আর বাংলা ভাষার মধ্যে যে কোথাও ওরা একটা মানে অন্যায় দেখে, যেটা আমরা মজা হিসেবে দেখি। সেই গ্যাপটা আমি হয়তো পূরণ করতে পারি না মানে। এই রাজস্বীর প্রশ্নটার কি উত্তর দেবে, যে ধরো একজন যে বাংলায়, যাকে আমি ইন্টারেস্ট করাতে চাইছি, তাকে তুমি কি ধরনের বই কিনে দেবে, বাংলা বই? হ্যাঁ, এটা এটা নির্ভর করে মানে আমার ক্লাসে নানা রকম কতটা সে সংস্কৃতির সঙ্গে মানে যুক্ত,
সেই অনুযায়ী তাকে বই কিনে দিতে হবে। মানে শুধু ভাষাটা না, তার সংস্কৃতি, এই এইখানকার সংস্কৃতির মধ্যে কতটা সে আছে, ওইখানকার সংস্কৃতির মধ্যে। এখন এই নতুন যে জেনারেশনরা আসছে তারা তো এই সংস্কৃতি এইখানকার কমিউনিটির মধ্যে আছে। এখন তাদের জন্য আমার মনে হয় আর নতুন করে বই লেখার সময় এসে গেছে, যে কলকাতা ঢাকা কেন্দ্রিক জীবন এদের জীবন নয়, এখানকার বাংলা, এখানকার বড় হওয়া একটা অন্য ব্যাপার। এটা নিয়ে হয়তো আমাদের আবার পরে বিশদে একদিন আলোচনা করার কারণ মন্দিরা যেটা বললো, মানে আমি ধরুন ছোটবেলায় যে কমিকগুলো আমরা পড়তাম, মাটুল বা হাঁদা ভোদা বা এরকম, সেগুলো কিন্তু এখন অনেক কলকাতার বাচ্চাই ক্রুয়েল পাবে। ঠিক যে ভ্যালুগুলো মন্দিরা বলছিল, এখন আমি তো এখনো মনে করি যে, কারণ আমি বলছিলাম না, হিউমার ট্রান্সলেট বা ট্রান্সপোর্ট অনেক সময় করে না। আমার কাছে কিন্তু ওই তং মাত করোটা অত্যন্ত মানে খুবই হাসির লাগে। কিন্তু ইন দ্য সেম ওয়ে দ্যাট অনেক মানে এখন তো আমরা দেখি যে ধরুন আমেরিকাতে অনেক মানে অনেক বই হয়তো এখন আর মানে পড়া হবে না, এক সময় 1970s যেগুলো হতো এখন হবে না। ইনেট ব্লাইটন তো বোধহয় অস্ট্রেলিয়ায় হয় না, অলরেডি শি ইজ কনসিডার্ড টু বি আ ভেরি মানে প্রথমত তো আমি পরে দেখেছিলাম যে ইটস 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 আ কনস্টেলেশন অফ অথার্স, কিন্তু অনেক মানে রেসিজম ইত্যাদি এরকম চার্জেস আসে। কিন্তু মানে ফলে বই কোনটা কোন বর্ডারের মানে উইচ বুকস ট্রান্সলেট অ্যাক্রস দ্য বর্ডার, এটা খুব ট্রিকি একটা প্রশ্ন। কিন্তু সেই জন্য একটা জরুরি প্রশ্নও বটে। মানে আমার মনে হয় একবার একবার কেউ একটা জিনিসে ঢুকে পড়তে পারলে তখন দে বিকাম মাচ মোর ওপেন। হুম। মানে মানে ধরুন হাকলবেরি ফিন এখনো পড়া হবে, কিন্তু প্রথম যখন কেউ পড়ে দে মাইট, এখনকার ছেলেমেয়েরা মানে ভাববে যে এটা কি হচ্ছে, মানে গালিবাজ ট্রাভেল অনেকে মনে করে যে মানে ইটস আ ডিপলি ডিপলি রেসিস্ট অ্যাকাউন্ট। এখন আর উই গোয়িং টু রিড ইট অর নো, মানে এটা আবার একটা অন্য জায়গায় নিয়ে চলে যায়। ফলে আই থিঙ্ক মানে মন্দিরা যেটা বললো সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আগে দেখতে হবে যে কিরকম কিরকম সংস্কৃতিতে তারা বড় হচ্ছে। আর আশা করি আমরা, যেহেতু প্রশ্নটা কঠিন, সেহেতু আমরা এটা ছেড়ে দেব না। আমি ভাববো যে কি ধরনের বই আপনি ইন্ট্রোডিউস করতে পারেন, আমি অবশ্যই ভাববো। কারণ এই মানে এরকম হলে তো মুশকিল হবে যে আচ্ছা আগে লেখা হবে তারপর পড়বে, কিন্তু আমাদের এক্সিস্টিং রেপার্টোয়ারে কি আছে সেটা নিয়ে আমি অবশ্যই ভাববো। এক্ষুনি আমার মাথায় যে ভীষণ চট করে কিছু আসছে বলতে পারি না, কিন্তু দ্যাট দে আর রিডিং ফেলুদা এটা শুনেই আমার ভালো লাগছে। থ্যাংক ইউ। তিতাস, সরি, অমৃতা সরকার হ্যাঁ, বলে। থ্যাংক ইউ দিদি। খুব ভালো লাগলো আলোচনাটা, মানে অনেক কিছু অন্য পার্সপেক্টিভ থেকেও দেখলাম, শুনলাম। যেটা বলতে গেলাম সেটা হচ্ছে, তার আগেরটা নিয়ে বলি যে এই যে আমরা আগের প্রশ্নটা মানে ফেলুদার পড়া, সো পড়াটা ইম্পর্টেন্ট লাগছে নাকি ফেলুদাকে জানা বা গল্পটা জানা বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সেটা আমার একটা প্রশ্ন। যদি পড়াটা ইম্পর্টেন্ট হয় তাহলে অবশ্যই এটা কঠিন ব্যাপার, যে জানি আলোচনা হয়ে গেল অলরেডি। বাট যদি জানাটা হয় সেটার ওয়ে আছে, সেটা কারণ আমি আমার ছেলেকে দিয়ে দেখেছি আর কি। তো ও ফেলুদার, ব্যোমকেশ এবং প্রফেসর শঙ্কু এই তিনজনের প্রচণ্ড ভক্ত, এবং তার বেশিটাই কিন্তু, সব বই আছে কিন্তু বেশিটাই কিন্তু সানডে সাসপেন্স শুনে, পড়ে নয় শুনে। বাট কালকেও যেমন আমি হঠাৎ শঙ্কুর রোবটের নাম ভুলে গেছিলাম, তো আমি হঠাৎ ওকে জিজ্ঞেস করলাম রোবটের নাম কি বল, ও সঙ্গে সঙ্গে বললো বিধুশেখর। তো মানে সেই জিনিসটা কিন্তু জানাটা কিন্তু জানার উপায় আছে, এটা একটা ওয়ে। আর দ্বিতীয় যেটা আমার আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে, আমরা ফেলুদাকে পড়েছি সেই ছোটোবেলায় বা কিশোর বয়সে, কিন্তু দেখেছি মানে সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, এই দুটোই বলবো কারণ বাকিগুলো বোধহয় এর সঙ্গে তুলনীয় নয়। এবং সেখানে মানে জটায়ুর ক্যারেক্টার আমাদের কি বলবো, মানে যেহেতু সত্যজিৎ রায় তারপরে আর করেননি বিকজ জটায়ু ছিলেন না। তো এগেইন আমার ছেলের কাছে মগনলাল মেঘরাজ সব থেকে ফেভারিট ক্যারেক্টার বিকজ অফ উৎপল দত্ত। তো আমার এটা একটা প্রশ্ন, আমরা যদি ফেলুদাকে সিনেমায় না পেতাম, আমরা যদি ফেলুদাকে দেখতে না পেতাম, তাহলে বইয়ে পড়ে আমরা মানে এই রকম পপুলার ফেলুদা হতেন কি, মানে সেটা একটা আমার মনে হয় মাঝে মাঝে আর কি। আর আরেকটা হচ্ছে কিশোর সাহিত্য এবং শিশু সাহিত্য। আমি
শ্যামলদার সঙ্গে অনেকটাই একমত যে হ্যাঁ হয়তো শিশুদের জন্যই লিখেছিলেন, কারো কোনো জটিলতা নেই, খুব সহজ সরল, সব মানে মোটামুটি কিশোররা বুঝতে পারবে, কিশোর কিশোরীরা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এখনও পড়ি, আমরা এখনও মন খারাপ হলে ফেলুদা আমি এখনও দেখি, সোনার কেল্লা এখনও দেখি, এখনও পড়ি বই। তো এটা একটা মনে হয় মানে সবার জন্য লেখাও কোথাও গিয়ে। তো এই আর কি, এটাই বলার ছিল। আপনি আমার সাথে একমত। নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ এটাকেই বোধহয় ওই বলে আর কি, যে মানে যেটা কালজয়ী লেখা আর কি, মানে সব কালে সব সময় হয়তো মানুষ পড়বে। আসলে জানো তো আমি কেন মানে বারবার এই শিশু কিশোর এই ব্যাপারটাতে ফেরত যাচ্ছি। ধরুন আপনি আহ প্রথমত সত্যজিৎ রায় এগেন মানে একটাই ব্রেন, সেখান থেকেই তো সবগুলো বেরোচ্ছে। মানে কারণ উনি ধরুন যখন থেকে অপরাজিত করেছেন, মানে তখন থেকেই হয়তো জয় বাবা ফেলুনাথের জন্ম হয়েছে। হুম, কি বেনারস, হ্যাঁ মানে আপনি যদি ওনার বেনারসের ঘাট নিয়ে লেখা পড়েন তাহলে একদম 100% প্রেডিক্ট করতে পারবেন যে আচ্ছা ঘাটের একটা ফিচার, মানে ঘাট আসবেই আবার জয় বাবা ফেলুনাতে, মানে কোনো না কোনো ভাবে একটা ঘাট আসবে। সেটা তো একটা আছে, কিন্তু যেটা আমি জাস্ট বলতে চাই মানে ধরুন প্রথমত আমি আপনাদের কাছে অনেক শিখছি, মানে আমার আম, মানে আমার এখানে আমার মানে ছেলে মেয়ে নেই, ফলে আমি ঠিক জানি না হোয়াট ইট ইজ লাইক টু রেজ আ চাইল্ড ইন দিস কান্ট্রি। কিন্তু ইউনিভার্সিটিতে তো আমরা সারাক্ষণ এনকাউন্টার করি, এবং মানে ফলে আপনারা যেটা বলছেন আমরা সকলেই, আমার ধারণা আমি এবং আমার সহকর্মী যারা আছেন সকলেই শুনছেন, এবং মানে এগুলো আমাদের সাথে থাকবে আর কি, মানে উইল, সেটা আমার ইউজফুল লাগছে। এবং সেই প্রেক্ষিতে বলছি যে ধরুন যেটা আমার ফেলুদায় খুব, এবং এটা আমার অ্যাকচুয়ালি হয়তো শিশু কিশোর সবেতেই, এই যে কনস্ট্যান্টলি, এটা বোধহয় অনির্বাণই জিজ্ঞেস করেছিলেন, উনি যেভাবে লোককে কারেক্ট করেন না, বা ধরুন জটায়ু, আচ্ছা মনে করুন ছিন্ন মস্তার অভিশাপে ওরা যখন ওই ওয়ার্ড গেম খেলছে, মেমোরি গেম একটা কি হুম, খেলছে, and তখন আহ বেলুন আর হাঙর এই দুটো মিলিয়ে জটায়ু হঠাৎ করে বলে ওঠে বেঙুর, এবং তখন ফেলুদা চেপে ধরে বেঙুরটা কি মশাই, বেঙুর বেঙুর আবার কি একটা ইয়ে। এখন ওটা পড়ে তো এখনো হাসি আমি। এখন অবভিয়াসলি ওটা একটা খুব সিচুয়েটেড হিউমার, মানে আমাকে জানতে হবে বেলুন হাঙর, লালমোহন বাবু যে বাংলা বলতে জানেন না, এবং ওটা তো ছবিতে নেই, ওটা তো একেবারে মানে আহ মানে লেখা, লেখার অক্ষরে। কিন্তু যেটা টেক হোম লেসন সেটা হচ্ছে যে কাউকে ক্রিটিসাইজ করব আঘাত না করে, এটা কি করে করার, আর সেটা তো ফেলুদা সারাক্ষণ করছে, সারাক্ষণ করছে। এখন আমার মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা এটা কি ভালো করে এজ করছে, কখনো কখনো মনে হয় করছে না, আবার কখনো কখনো মনে হয় করছে, কারণ এমন একটা হিউমার আছে যে সেটা একদম বাচ্চাদের জন্য নয়, কিন্তু একটা সার্টেন বয়সে আমার মনে হয় সামথিং ভেরি ক্লেভার অ্যাবাউট ইট। আবার মানে ওই মানে একটা জোক তো, জোকের মধ্যে তো সবসময় একটা এলিমেন্ট থাকে which can cut you but also it can also lift you, হ্যাঁ ফলে ঠিক আছে just একটা রিফ্লেকশন। আমি কি আপনাকে একটা কমেন্ট করতে পারি? আচ্ছা আচ্ছা কে কমে, আচ্ছা কিন্তু আমি একটা কমেন্ট করতে হবে, করতে চাই। কিন্তু তিতাস তোমার আগে ছিল। আচ্ছা জাস্ট একটা হ্যাঁ। কথা, আমার এক বন্ধু নুসরাত বলেছিল আমি নাকি ইউএফসির ইউনিভার্সিটি অফ শিকাগোর রেসিডেন্ট লালমোহন বাবু। মানে লালমোহন বাবু যে যে ভুলগুলো করে আমি এখানে এক্স্যাক্টলি মানে মাল্টি কালচারাল সিচুয়েশনে সেই ভুলগুলো করি, এবং আমি সত্যি সত্যি আমি ক্লান্ত হয়ে গেলে আমি হায়েস বলেছি 2-3 বার। এটা লেখা আছে, মানে ইউনিও বলেছিলেন। আচ্ছা, That's all. আমরা তাহলে জাস্ট টাইম সবারই, আম, আমরা আর একটা প্রশ্ন হয়তো নেব। তো অনির্বাণ, চ্যাটে একটা প্রশ্ন আছে, সেটাও যদি পড়া যায় ভালো হয়। যিনি প্রশ্ন করেছেন তিনি ভারত থেকে করেছেন, কিন্তু তিনি এখন নেই, তবে রেকর্ডিং এ আশা করি তিনি শুনতে পাবেন পরে। Did এবং Feludan himself, Feluda the statesman couldn't speak, ফেলুদা তো হিন্দি বলতে পারতেন, রিজার্ভ ছিলেন, দার্জিলিং টি খেতেন,
ব্রিটিশদের অ্যাডমায়ার করতেন, ব্রিটিশদেরকে অনেক সমালোচনাও করতেন, মানে একটা মেশানো। তবে সত্যজিৎ রায় একবার বলেছিলেন যে হ্যাঁ হয়তো ইন্সপায়ার্ড বাই মি, কিন্তু এগেন মানে একটা বড় হচ্ছে সত্যজিৎ রায় তো বিবাহিত ছিলেন, ছেলেকে খুব ভালোবাসতেন। মানে ফেলুদা সে মানে বায়োগ্রাফিক্যালি হয়তো সিমিলারিটি ওইভাবে পাওয়া যায় না, কিন্তু সব অথারেরই তো খানিকটা একটা এলিমেন্ট থাকে তাদের চরিত্রের মধ্যে। আর ফেলুদা এত সফল একজন চরিত্র, মানে সেই হিসেবে তো সত্যজিৎ রায়ের, যদিও হি ইজ নট দি অথার, কিন্তু দের ইজ এ লিটল বিট অফ সত্যজিৎ ইন অপু। আহ, কিন্তু মানে সেই হিসেবে খানিকটা হ্যাঁ, কিন্তু ফেলুদা ঠিক ব্রিটিশদের অ্যাডমায়ার করতেন কিনা আমি বলতে পারি না। আম, মানে ইনফ্যাক্ট পরের দিকে ফেলুদায় তো খুব মানে ভীষণ কড়া করে ব্রিটিশদের সমালোচনা আছে। আচ্ছা, লাস্ট তিতাস। ও, তিতাসই ছিলে কি? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আম, শিশু সাহিত্য নিয়ে অনেকগুলো কথা উঠেছে, তাই জন্য আমি জাস্ট একটা ছোট্ট কমেন্ট করব। সেটা হচ্ছে, ফেলুদা নিয়ে কথা বলছি না, রচনাদির বক্তৃতাতে অনেক কিছু ছিল যেগুলো অনেক শিখলাম আজকে। বাট শিশু সাহিত্য নিয়ে কথা হচ্ছে। শিশু সাহিত্য নিয়ে আমাদের মাথায় কিছু ফিক্সড সংজ্ঞা আছে, কিছু বৈশিষ্ট্য আছে। শিশু সাহিত্যে কি থাকবে কি থাকবে না, কিছু একটা শিক্ষামূলক ব্যাপার থাকবে, হিংসা থাকবে না, রাজনীতি থাকবে না, রোম্যান্স থাকবে না। এই সংজ্ঞাগুলো কিন্তু ফিক্সড নয়। এই সংজ্ঞাগুলো মানে বাংলা শিশু সাহিত্যের ক্ষেত্রে যখন শুরু হয়েছিল ফেলুদার সময়, সেগুলো তো সেই সংজ্ঞাগুলো একদমই নিয়ে শুরু হয়নি। ইনফ্যাক্ট আমরা যদি প্রথম দিকে শিশু সাহিত্য দেখি, তখন লীলা মজুমদার বারবার এটা বলেছেন যে শিশু সাহিত্য কিন্তু ছেলেমি নয় বা ছেলে মানুষই নয়। শিশু শিশু সাহিত্যের মধ্যে ইনফ্যাক্ট লীলা মজুমদারের বাচ্চা ক্যারেক্টাররাই কিন্তু বড়দের বেশি শেখায় দেন দি আদার ওয়ে রাউন্ড। সবসময় এটা দেখা যায়। তো আমি বলবো যে নাইনটিজের পর থেকে, গ্লোবালাইজেশনের পর থেকে, আমরা যেটাকে একাডেমিক ভাষায় এথিক্যাল টার্ন বলি, সেইটার একটা ইনফ্লুয়েন্সে আমরা একরকম ভাবে শিশু সাহিত্যকে আজকে ভাবতে শিখেছি। কিন্তু সেটা আগে কখনোই সেটা ছিল না। সেটা এসেছে শুধুমাত্র নাইনটিজের পর থেকে। এবং সেই সংজ্ঞা ধরে প্রথম দিকে শিশু সাহিত্যকে দেখলে কিন্তু হবে না। আর যেটা রচনাদি বলছিলেন লাস্টের একটা কথায়, যে সত্যজিৎ রায় একটা এমব্রেস ছিল পপুলার কালচারের প্রতি, শিশু সাহিত্য কিন্তু, এবং তার সাথে একটা ক্রিটিক ছিল হাইব্রাউ বুদ্ধিজীবীদের রক্ষণশীলতার প্রতি একটা ক্রিটিক ছিল, রাইট? শিশু সাহিত্যর প্রথম দিকে রবীন্দ্র সুন্দর ত্রিবেদী যখন প্রথম কথাটা ব্যবহার করলেন শিশু সাহিত্য যোগেন্দ্রনাথ সরকারের ছড়ার কালেকশনের ভূমিকা হিসেবে, তখন কিন্তু এই কথাটা উনি বারবার বলেছিলেন যে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই ছড়াগুলোকে, এই মেয়েলি গানগুলোকে, এই বাচ্চাদের ছড়াগুলোকে বেশি কৃতিত্ব দেওয়া হবে না। কিন্তু এগুলোর মধ্যে বাঙালির অনেক অন্তর্নিহিত অনেক ইতিহাস আছে, এই আছে ওই আছে। তো ওইখানেও কিন্তু একটা মানে শিশু সাহিত্য এবং পপুলার কালচারে কিন্তু সবসময় একটা ওই মেলবন্ধন আছে, ইন দ্য ক্রিটিক অফ হাইব্রাউ রক্ষণশীলতা বা গার্ডিয়ানশিপ অফ লিটারেচার। এইটুকুই বলার ছিল। বললাম না, তিতাসের অনেক কিছু বলার থাকবে, কারণ এখন সবে থিসিস শেষ করছে একদম। হয়তো দিশারির ভবিষ্যতে একজন বক্তা হবে। খুব সুন্দর করে বললে তিতাস। কিন্তু ঠিক যেটা বললে যে মানে ধরো শিশু সাহিত্য ইটসেলফ একটা কনস্ট্রাকশন, তো এখন শিশু সাহিত্য দুটো টার্মকে একসাথে আনা, এটাই তো একটা আধুনিকতার একটা ইয়ে। মানে এর আগে এরকম ভাবে তো শিশু সাহিত্য বলে আনা হয়নি। কিন্তু এক্স্যাক্টলি টু দ্যাট পয়েন্ট, মানে যখন আমরা একটা শিশু বলে কাউকে ডেজিগনেট করছি, আমার বক্তব্য হচ্ছে যে সেই শিশুর জন্যে বা আমি সেই শিশুর রিফ্লেকশন ফেলুদায় দেখি না। সেটা এখন তোমার সাথে আমার মানে নানান সংজ্ঞা নিয়ে তর্ক হতেই পারে, এবং তর্ক এ, তো মানে সেই দিক থেকে খুব প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল। কিন্তু ঠিক যেরকম ভাবে মানে শিশু ব্যাপারটাই ধরো একটা একটা কনসেপ্ট আমরা তৈরি করেছি, এবং আহ, সেটা পাল্টাচ্ছেও। মানে সেটা এখন গ্লোবালাইজেশনের পরেও পাল্টাচ্ছে, আগেও পাল্টেছে, যবে থেকে শিশু ক্যাটেগরিটা এসছে। মানে মানুষের শুধু ভাষায় না, মানে নানান ডিসিপ্লিনে নানান এতে মানে সেটা সেভাবে পাল্টাচ্ছেও। আমি ফেলুদাকে বলার চেষ্টা করছিলাম মানে সেই অর্থে যে
যে ওইভাবে ক্লাসিফায়েবল নয় অ্যাজ শিশু সাহিত্য। বাট অ্যাজ ইউ নো, মানে তোমার এই মানে বেশিরভাগ পয়েন্ট এগুলো থেকে আমি অনেক কিছু শিখি এবং মানে সমৃদ্ধ হই। কিন্তু অ্যাকচুয়ালি এই আলোচনাটা থেকে আমি অনেক অনেক কিছু শিখলাম, অনেক ভাবনার রসদ দিলেন আপনারা, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ প্রফেসর মজুমদার, খুবই ভালো লাগলো, আমরা সবাই খুবই সমৃদ্ধ হলাম। আচ্ছা, অনির্বাণ, একটা অনেক কথা শুধু কিছু আমি কথা হলো, কন্ট্রাডিকশন হলো, নানান রকম অ্যাঙ্গেলে জিনিসপত্র দেখা হলো। মনমোহন মিত্র তো বলেই গেছেন, কন্ট্রাডিকশন না হলে সভ্যতা। তো হ্যাঁ জয়দীপ, তুমি। আমি বলছিলাম যে তিতাস যখন বলছিল আমার খুব ভালো লাগছিল। ওর অলরেডি ওর সঙ্গে আমার যোগাযোগ করে নিয়েছি আমি ইমেলে, এবং ভবিষ্যতে অবশ্যই তোমাকে আমরা চাই এবং সৌরভ, দুজনেই। সৌরভ হ্যাঁ, এখানে কিন্তু অনেক অনেক শিকাগো বিশ্ববিদ্যালয়ে গবেষণারত অনেকেই আছেন, মানে এরা সকলেই, মানে আপনারা যেমন, আমার ওই জন্য এত ভালো লাগলো, মানে ইন সাম ওয়েজ আই হোপ একটা পাইপলাইন তৈরি হয় আপনাদের আহ ছেলেমেয়েরা, আপনাদের মানে দিশারির যারা পড়ুয়া তারা, আশা করি দেখবো তাদেরকে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো এক সময়। ভালো থাকবেন। ভালো লাগলো। অবশ্যই আমি রেকর্ডিংটা অফ করছি। থ্যাংক হ্যাঁ, ইউ। থ্যাংক ইউ।